হয় ভারে কাটতে হয় নাহলে ধারে কাটতে হয়, আমার আম্মুরে বলতো, মানে হয় রূপে না হয় গুণে। তো আমি তো দেখতে ভালো না, তো আমার আব্বুর মানে আপনার এই মেসেজটা কোন বয়সে ঢুকেছে যে আপনি দেখতে ভালো না? ক্লাস 4-5 এই বুঝে গেছে যে আমি দেখতে ভালো। তো এছাড়াও আমার মানে মাঝে মাঝে মনে হতো সুইসাইড করে ফেলি, মানে মানুষ তো বিয়ের দিন কাঁদে, আমার কাছে মনে হয়েছিল যে আমি পুরো পৃথিবীটা হাতের মুঠে পেয়ে গেছি। লাস্ট মুহূর্তে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ও যদি জীবনে সুস্থ না হয় আমরা সবাই মিলে একসাথে ওষুধকে মানে কোনো একটা কিছু খেয়ে সুইসাইড করবো। জিনিয়া সুলতানা, আর ডাক নাম হচ্ছে মিতু। সো মিতু, বয়স কত আপনার? 39। আমরা শুনবো আপনার পুরো গল্পটা। আপনার জন্ম জেলা কোথায়? আমার ঢাকাতে জন্ম, মিরপুরে, হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, আমার জন্ম বেড়ে ওঠা সবকিছুই ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। শুরু করেন আপনি। একেবারে ছোটবেলা থেকেই বলি, মানে যতটুকু মনে পড়ে, মানে আমাকে যেদিন আব্বু প্রথম স্কুলে নিয়ে যায়, মানে আমার আব্বুর খুব ড্রিম ছিল যে আমরা পড়াশোনায় খুব ভালো করবো। মানে স্কুলে নিয়ে যাওয়াটা আমার আব্বুর কাছে অনেক বেশি উৎসবের মতো ছিল। আমার আব্বু আসলে এমন একটা মানুষ ছিল যার লেখাপড়া ছাড়া পুরো পৃথিবী মানে পুরো অন্ধকার, শুধু খালি লেখাপড়ার দিকে ওনার ফোকাস। আর ওনার হচ্ছে কি, উনিও ওনার পারিবারিক কিছু দায়িত্ববোধ, উনি হচ্ছে ওনার ফ্যামিলির বড় ছেলে ছিল, ওই দায়িত্ববোধের কারণে আসলে নিজে যেভাবে লেখাপড়া করতে চেয়েছিল ওইভাবে মন খুলে পড়াশোনাটা অত করতে পারেনি, যতটুকু পেরেছে ওইভাবে সব রিসোর্সগুলো হাতের কাছে ছিল না। যার কারণে ওনার ওই যে ওইখানে অপ্রাপ্তিটা সে আমাদের মধ্যে খুব মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতো। তো ছোটবেলায় যখন ক্লাস 2 তে পড়তাম, মানে আমাকে ভর্তি করেছিল একবারে ক্লাস 2 তে। তো যখন ক্লাস 2 তে পড়তাম তখন আমার আব্বু ক্লাস 5 এর বই কালেক্ট করে করে পড়াতো। মানে আমার আব্বু সবসময় অ্যাডভান্স করে রাখবে, মানে একটা ক্লাসে এগিয়ে যায়, মানে যতটুকু ওই পর্যন্ত। হ্যাঁ, তো ক্লাস 2 তে যখন আমি পড়তাম, আমার মামা ছিল ক্লাস 5 এ পড়তো তখন। তো আমার মামাকে, মানে আমাকে দিদি অঙ্ক করে, আমার মামাকে বলতো যে দেখছো ও ক্লাস 2 তে পড়ে পারে। কিন্তু আমার মামা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছিল, পরবর্তীতে উনি এসএসসি তে স্টার পেয়েছে, আর অনেক ভালো রেজাল্ট করেছে, এমন না যে উনি ড্যাম ছিল এই জন্য এরকম না। তো যাই হোক, তো মানে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। তো ক্লাস 5 পর্যন্ত আমি ভালোই এক্সপেকটেশন ফিল আপ করতে পারছিলাম, কারণ ক্লাস 5 পর্যন্ত ওই যে মানে ক্লাস 5 এ আমাদের সময় তো প্রাইমারি স্কুলে তো এত অ্যাডভান্স ছিল না পড়াশোনা। আমার আব্বু ক্লাস 5 এ আমাকে ভয়েস ন্যারেশন এগুলো সব কমপ্লিট করে ফেলছিল। মানে তো ওই সময় যখন সে চাচ্ছিল আমি ওইভাবে করতে পারছিলাম। ক্লাস 6 থেকে উঠে গন্ডগোল লেগে গেছে, তখন আর আমি মানে হচ্ছে আমার আব্বুর সাথে আর অ্যাডজাস্ট করতে পারি না। আমার ক্লাস 6 এ উঠে আমার আব্বু হচ্ছে 9 এর গ্রামার বই কিনে দিয়েছে প্রথম, মানে ক্লাস 6-7 এর গ্রামার বইও কিনে দেয়নি, মানে একবারে নাই। উনি হচ্ছে সবসময় হ্যাঁ, উনি নিজেও এরকম করতো, নিজের সময়েও নিজে পড়াশোনা এরকম করতো। কিন্তু ব্যাপার হচ্ছে আমার আব্বু যতটা ব্রিলিয়েন্ট ছিল আমি এতটা ব্রিলিয়েন্ট ছিলাম না, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম। তো আমার আর কি প্রবলেম হতো, তো আমার আব্বুর হচ্ছে পেপার কাটিং নিয়ে আসতো, তখনকার সময় বোর্ডে স্ট্যান্ড করতো, পেপার কাটিং নিয়ে আসতো, যে বাবা মা দুই পাশে বসা মেয়ে খুব ইন্সপায়ার্ড করতো। তো আমার হচ্ছে ওইটা একটা চাপ ছিল, কিন্তু মানে আমার আব্বুর হচ্ছে মানে দিন রাতে আছে না যে পড়ার একটা টাইম টেবিল, ওরকম আমার আব্বুর কথা হচ্ছে পড়তেই বসে থাকবে সারাদিন। তো বিকেল বেলা দেখা যেত যে আমার ফ্রেন্ডরা খেলা করছে, আমি যে জানালার পাশে পড়তে বসেছে, আমি ওই আব্বু তো বুঝাচ্ছে, আমার তো মন পড়ে আছে যে বাইরে গিয়ে একটু খেলা দেখবো এরকম। তো ওই যে দেখা যেত যে আমি মনোযোগ দিতে পড়াটা বুঝতাম না, তাকিয়ে থাকতাম বাইরের দিকে। আর আমার আব্বুর একটা প্রবলেম হচ্ছে, খুব বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা খুব বেশি ব্রিলিয়েন্ট টিচার হয় না, এটা আমি আমার আব্বুকে দেখে বুঝছি। মানে এরা আসলে খুব সহজে সবকিছু বুঝে ফেলে, তো যখন স্টুডেন্টকে পড়াতে যায় তখন তার ব্রেনের ক্যাপাসিটিটা আর বুঝে না, এটা একটা প্রবলেম। তো আমার আব্বু এত মানে ভালো ছিল পড়াশোনায়, এবং আমি এটা অনেক জায়গা থেকে এটার হচ্ছে প্রমাণ পেয়েছি। কিন্তু ওই যে বললাম, মানে একটা পড়া একবারে বেশি দুইবার সে বুঝাতে রাজি না। আর আমি তো ওই যে ছোটবেলায় ছিলাম, তো পড়াশোনার গুরুত্বটা অত বুঝতাম না। আর আব্বু যখন এত অ্যাডভান্স করা ছিল, আমার লোড নিতে অসুবিধা হচ্ছিল। তারপরে আর স্বাভাবিক, আব্বু যখন বুঝাতো আমি বুঝতাম না, আব্বুর তো মেজাজ চড়ে যেত, তো মারধর শুরু হলো। এবং মানে মারধর হচ্ছে কি চরম পরিমাণ, মানে আছে না যে ছোটখাটো মারধর এরকম না। একটা সময় হতো কি, আমি বই নিয়ে বসলেই চেষ্টা করতাম, আমার আবার কবিতা টবিতার দিকে একদম ছোটবেলা থেকে ঝোঁক ছিল, আমি বই নিয়ে বসলে হয় বাংলা নিয়ে বসতাম, না হলে সমাজ বিজ্ঞান এগুলো নিয়ে। মানে অঙ্ক আর ইংলিশ আমার কাছে, মানে আমি জানি যে অঙ্ক আর ইংলিশটা নিয়ে বসলে আমার আব্বু ধরে আমার পিটাবে, কারণ আমি তো ভালো করে পারবো না। তো টিচারও রেখে দিত না, কারণ আমার আব্বুর কথা হচ্ছে যে টিচার আসবে, ঘড়ি ধরে ঘন্টা ধরে চলে যাবে, ভালো করে পড়াবে না। এবং এটা আমি এখন আমার জীবনে এটা হচ্ছে প্রমাণ পাচ্ছি। আমার আব্বুর মন হতো না, বের হয়ে যাও, তা আমি বের হয়ে যেতাম।
আর মনে করেন বের হয়ে গেলে সারাদিন ঘুরপাক। আমি দু একটা ঘটনা বলি, এখানে আর বেশি বাড়াবো না, কারণ আজকে টপিকটা আমার এটা না। তো মানে এরকম যে আমাকে একদিন, আমি ঈদের দিন সকালবেলা, তখন ক্লাস 5-এ পড়ি, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি। সবসময় তার এত সকালে উঠি না, জানি যে এখনের ঈদটা আর আমাদের ওই সময়ের ঈদটা কিন্তু একটু ডিফারেন্স ছিল। আমরা তো বছরে একটা খুব সুন্দর ড্রেস পেতাম, 3 মাস আগে থেকে প্ল্যান করতাম যে ওই ড্রেসটা পরলে কোথায় যাব, কিভাবে সাজবো। তো ওই সময় আমি এত সকালে উঠাতে আব্বু বলছে, মাসি তুমি তো ভালোই আজকে এত সকাল সকাল উঠে গেছো, তাহলে একটু পড়তে বসো। এখন আমার তো ক্লাস 5-এ বসে, এখন আমি বুঝি যে আব্বু আসলে আমাকে একটু টেস্ট করতে চাচ্ছিল যে আমি বসি কিনা। তো ওই সময় তো এটা আসলে আমার বোঝার মতো বয়স ছিল না। আমি বইটা ঠিকই নিয়ে এসে বসছি, কিন্তু ঝাড়া মেরে নিয়ে এসে বসছি। এখন আমি কেন মানে একটু ঝাড়ি মেরে বইটা কেন রাখলাম, আই বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও, বাস বের করে দিল ঈদের দিন। মনে করেন আমার জন্য, আমার আবার ইমিডিয়েট একটা ছোট বোন ছিল, মানে আমরা 3 বোন। আমার ইমিডিয়েট ছোট বোন হচ্ছে আমার থেকে প্রায় 6-7 বছরের ছোট, আর তারপরেটা হচ্ছে আমার থেকে 10 বছরের ছোট। তো ওই সময় যখন আমার 6 বছরের ছোট বোন আর আমি, তখন ওই সময়ের জন্য আম্মু এত সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছিল, মানে আমি 4 মাস আগে থেকে প্ল্যান করতেছি আমি আর আমার বোনের সেম ড্রেস একসাথে পরবো। তো আব্বু তো এই ঝামেলা করে করলো কি, আমরা বের করে দিলে ঈদের ড্রেস শোকেসে তালা মেরে রেখে দিচ্ছে। আর এখন আমার ছোট বোন ঘুম থেকে উঠে বলতেছে কি, মা আজকে নাকি ঈদ। তো ও আর কি আমাদের ঘরে কোনো ঈদের আমেজই দেখতে পাচ্ছে না। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ইয়ে করো, পরে ওর জামাটা ওকে পরতে দিছে। একই রকম জামা আমার বোন পরে ঈদ করতে পারছে না, কিন্তু আমি পরতে পারিনি। এটা কি পুরো দিনই এরকম ছিল? না, এটা তো অনেক বেশি শাসন হয়ে গেল। শুধু তাই না, মনে করেন সারা দিন আমাকে তো ঘরে ঢুকতে দেয় না। আমি আমাদের বাড়িওয়ালা আন্টির ঘরে বসেছিলাম, এই একটা কর্নারে বসে বসে ওনাদের ঘরে টিভি দেখছিলাম। এর মধ্যে সবচেয়ে প্যাথেটিক যে ব্যাপারটা, আমার এক ক্লাসমেট চলে আসছে আমাদের বাসায়। এখন আসছে, ও তো আমার আম্মু আব্বুরে সালাম করবে। এখন ওরে তো আমি বলতে পারি না যে আমার আম্মু আমার বাসা থেকে বের করে দিচ্ছে, আর বলতে চাই তুই ড্রেস পরিস নাই কেন। এখন আম্মু আমারে অনেক কষ্ট করে অন্য আরেকটা ড্রেস বের করে দিচ্ছে, ওটা তো আর আপনার মা বোধহয় খুব ভয় পেত আপনার বাবাকে। হ্যাঁ, আমার আব্বু খুব রাগী ছিল। আমার আব্বু, আমার দাদা ভাই ও মোটামুটি ভয় পেত এরকম, চাচারও। এবং আমার আব্বু আসলে মানে পার্সোনালিটিফুল মানুষ ছিল, এমন না যে খুব খালি মেজাজটাই ছিল, এরকম না, মানে আসলে মানুষ হিসেবে ভালো ছিল। কিন্তু আমার আব্বুর লাইফে অনেক ডিপ্রেশন ছিল আসলে। আমি এখন যেটা বুঝি, ওই সময় এটা বুঝতাম না, তাহলে আর একটু ভালো রিঅ্যাক্ট করতাম হয়তো বাবার সাথে। ওই সময় আমার আব্বু মানে ব্যবসায় অনেক টাকা লস খেয়ে একদম একাকার, মানে আমার আব্বু প্রচন্ড ডিপ্রেসড ছিল। এবং আমি বাসায় ছিলাম, আমার আব্বু ছিল, মানে আমার আব্বুর সমস্ত মানে জীবনের যত ডিপ্রেশন সব এসে আমার উপর পড়তো। আর আমার এই যখন একটু বোঝা শুরু করলাম, তখন খালি দেখতাম যে মানে বলতো আব্বু, দেখো হয় ভারে কাটতে হয়, নাহলে ধারে কাটতে হয়। আমার আম্মুরে বলতো, মানে হয় রূপে না হয় গুণে একটা কিছু থাকতে হয় স্পেশাল। তো আমি তো দেখতে ভালো না। তো আমার আব্বুর মানে, আপনার এই মেসেজটা কোন বয়সে ঢুকেছে যে আপনি দেখতে ভালো না? ক্লাস 4-5 বুঝে গেছে যে আমি দেখতে ভালো না। এবং এটা আপনার পারিবারিক কথাবার্তা শুনে পারিবারিক ভাবে। এবং এইটার মানেই না যে আমার আব্বু আমাকে নেগলেক্ট করতো না, মানে একটা চাপে থাকতো আমার আব্বু যে আমার মেয়েটা সুন্দর না, তাহলে আমার মেয়ের এমন কিছু যোগ্যতা আরো বেশি বেশি করে দিতে হবে যেন লাইফে অনেক বেশি স্ট্রাগল করতে না। আমরা যে পরিমাণ যে ধরনের পরিবারে বড় হয়েছি, তাতে এই ধরনের ডিসকাশন খুব ইজি। এগুলো এখন কিন্তু চাইল্ড সাইকোলজিতে এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। বাচ্চার মানসিক অবস্থাতে এই ধরনের ডিসকাশন কত বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিশু মানসিক বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সময় বাবা মায়ের এই যে ডিসকাশনগুলো, এগুলো মনে করতে এগুলো লাইফের একটা পার্ট, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো শুনেই তারা অভ্যস্ত, এই ম্যাচুরিটি নিয়ে তা বড় হবে। কিন্তু আজকালকের যুগের ছেলেমেয়েদের ক্ষেত্রে এগুলো ডিসকাশন ইজ ভেরি রেয়ার, এবং এটা করা উচিত না বলেই মনে করেন শিশু বিশেষজ্ঞরা। বিশেষ করে ওনার ক্লাস 4-5 যদি ওনার মাথায় ঢুকে যায় যে আমি দেখতে সুন্দর না, এবং এক ধরনের হীনমন্যতা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ওই জায়গাটা থেকে। আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে বা উনি কিভাবে নিয়েছেন বিষয়গুলো। তারপরে কি হলো? না, প্রচন্ড হীনমন্যতা কাজ করতো। তবে মানে আমাদের 3 বোনের মধ্যে আমি সবচেয়ে দেখতে খারাপ, আমার বাকি বোনরা এত খারাপ না। আপনি কি বড় সবার? হ্যাঁ, আমি বড়। আমার আব্বু হচ্ছে ফ্যামিলির বড়, এবং আমি তার ঘরে বড়। মানে আপনাকে নিয়ে কি এরকম কোনো টেনশন ছিল ছোটবেলাতে যে ওকে বিয়ে শাদী কোথায় দিব, বা ওর বিয়ে শাদী না, মানে আমার আব্বু চাচ্ছিল যে এমন আমার ভিতরে এমন কোনো একটা স্ট্রেংথ তৈরি হোক যেন আমার ওই অসৌন্দর্যটা চাপা পড়ার না, এটা যেন আপনার দুর্বলতা হিসেবে না হয়। কিন্তু আমার তো আসলে ওই সময়, বাট উনি আসলে যে প্রসেসে গেছে সেই প্রসেসটা রং। আমি আমার জায়গা থেকে বলবো, ঠিক আছে, এটা আপনার খুবই ভালো উদ্দেশ্য ছিল বাবা হিসেবে, কিন্তু তার মানে এই না যে একটা বাচ্চাকে ঈদের দিন এত স্ট্রেস দিয়ে ফেলবো যে ঈদের দিন তাকে আমি একটা জামা পড়তে দিব না। দেখেন, ওনার কিন্তু লাইফে একটা মেমোরি হয়ে গেছে এটা। তারপরে এই যে ঘটনাটা বললাম, এটা সবচেয়ে লোয়েস্ট।
এর চেয়ে অনেক বড় বড় কিছু হয়েছে। এর চাইতে যে আরো কত বিশাল বিশাল পানিশমেন্ট আমি পেয়েছি, ওইগুলো আসলে এখানে বললে আমার মনে হয় না বলাটা ভালো হিসেবে। মানে আমার বাবার প্রতি ভালোবাসা, অশ্রদ্ধা, এগুলো হচ্ছে পরের বিষয়। আমি একদিন মনে আছে আমাদের বাসা মিরপুর 2-এ স্টেডিয়ামের কাছে, আমি একদিন হাঁটতে হাঁটতে সত্যি মানে একদম বাসা থেকে সিদ্ধান্ত নিয়েই গেছি যে আমি আজকে দূরে কোথাও চলে যাবো, একদম বাসা থেকে প্ল্যান করেই গেছি যে আমি বাসা থেকে দূরে চলে যাবো কোথাও। তো হাঁটতে হাঁটতে এখন খুব হাসি পায় ভাবলে, আসলে খুব বেশি দূর যাইনি। আমাদের বাসায় এখানে পাশে লাভ রোড আছে, ওই পর্যন্ত গেছিলাম, কিন্তু এখন লাভ রোডটা যেরকম একদম ঝকঝকে তকতকে ওরকম তখন ছিল না, একদম খুব ঝোপঝাড়, তারপর রাস্তার মাঝখানে একদম বেড়ার কিছু ঘটর। তো ওইখানে যাওয়ার পর আমার হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি যে আমি আর রাস্তা চিনি না। পরে আমি হাঁটতে 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 আবার ঘুরতে, মানে আমি আর আমার বাসায় ফেরত আসতে পারিনি, কিন্তু আমার একটা ফ্রেন্ডের বাসা পর্যন্ত আমি চিনতে পেরেছিলাম, গিয়েছিলাম। তো এছাড়াও আমার মানে মাঝে মাঝে মনে হতো সুইসাইড করে ফেলি, মানে ওই সময় যা হয় আর কি। কোন ক্লাসের প্ল্যান এগুলো? মানে 7-8। আমার আব্বুকে আমি আমার আব্বু কিন্তু খুব আদরও করতে, মানে আমি আজকে শুধু খালি খারাপ গল্পগুলো বলছি না, মানে যেদিন দেখতো যে আমি খুব ভালো করে পড়ছি, আমি সেদিন তার মন ভালো থাকতো। ভোর সকালে উঠে দেখতাম আমার আব্বু সারা রাত পড়েছে, মানে আমার আব্বু 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি এরকম। মানে আর বইয়ের A to Z কোথায় কি নোট করা লাগবে, মানে চাইতো যে সবকিছু লোকমা তুলে আমার সামনে দিবে, আমি শুধু পড়বো আমার আব্বুর মতো এরকম। কিন্তু আমার ওইরকম আসলে মেধা। বাকি 2 বোনের ক্ষেত্রে ওই জিনিসটা করতাম। ওই 2 বোনের ক্ষেত্রে হয়নি কেন, আমার আব্বু হচ্ছে আমি ক্লাস 9-10-এ পড়ি সময় আমার আব্বু লিবিয়া চলে গেছিল। তো আমার মানে বোনদের গুড লাক যে ওরা আর কি আমার আব্বুর শাসনটা পায় নাই। আর আমার আব্বুর আরেকটা বিষয় ছিল, আমার আব্বু সবসময় বিশ্বাস করতো যে আগের লাঙ্গল যেদিকে যায় পরের লাঙ্গল সেদিকে যায়, এবং সমস্ত টর্চারিং এসে আমার উপর পড়তো। তো দেখা যেত যে আমার আব্বুকে আমরা ঈদের দিন সালাম করতে যেত, ভয় পেতাম আমি, মানে সালামটা করতে গেলে আমার আব্বু কি রিঅ্যাক্ট করবে, এটাও একটা বিষয়। আমার ছোট চাচা আমাকে খুব আদর করতো। এবং একটা জিনিস হচ্ছে কি, আমাদের পুরো ফ্যামিলির মধ্যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো ছিল। আমার আম্মুর সাথে আমার ফুপির বা আমার দাদা ভাই, দাদু আপার, তারপর আমার চাচাদের কখনো আমি এখনো পর্যন্ত, আমার প্রায় 39 এজ, তার মানে ওনারও অনেক বয়স, কখনো দেখি নাই যে আমার দাদু ভ্রু কুচকে আমার মার সাথে একটা কথা বলেছে, বা আমার মার কোনো একটা অভিযোগ আছে আমার ফুপু, চাচা, দাদা ভাই। ইভেন আমার দাদা ভাই মারা যাওয়ার সময় আমার আম্মুর জন্য 2 হাত তুলে দোয়া করে গেছে এরকম। মানে ক্লাস 9-10-এ আব্বু বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়াটা আমার জীবনে মানে ওই দিন আমি ঈদ করছি। মানে সবাই জিজ্ঞেস করতে তোমার আব্বু নাকি বিদেশ গেছে, আমি তো মানে মহা খুশি। মানে বাবা বিদেশ চলে গেলে তো মানুষের কষ্ট লাগে, আমি তো মহা খুশি, আমি মুক্ত পাখির মতো উঠতে পারবো, আমার ইচ্ছা মতো আমি বাসায় ঢুকতে পারবো। আব্বু থাকতে তো এরকম হতো যে নিজের ঘরে টেলিভিশন দেখার জন্য আমার চুরি করে ঘরে ঢুকতে হতো। আলিফ লালা তো তখনকার সময় অনেক স্পেশাল ছিল, ওইটাও দেখতে দিত না। তো মানে অনেকে বলতো এটা কিন্তু আমার আপন বাবা, মানে এত মারধর করতো যে এলাকার সবাই জানতো যে আমার আব্বু মানে। তারপরে মানে সৎ বাবা কিনা। তো এই ব্যাপারটা আমি আজকে উঠাতামই না, কিন্তু এটা সমস্যাটা আমি আরো যেটা সাফার করেছে, আমি অনেক বড় হওয়ার পরে হচ্ছে আমার আব্বুর এক বন্ধু আসছে। তো আসার পরে আর আমার আব্বুর একটা সমস্যা ছিল কি, মারবে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু কার সামনে মারবে সেটাও না। আছে না যে খুব ঘরোয়া পরিবেশে মারধর করলো, কে আছে সামনে, মেহমান টেহমান কিচ্ছু না, ধরে মন মানে রাগ উঠেছে ব্যাস পিটানো শুরু করে দিল এরকম। আর পিটানো মানে কি ছোটখাটো লাঠি টাঠি না, আমি আর কি অনেক বিস্তারিত বলতে চাই না। তো যাই হোক, পরে উনি আমাকে একদিন এসে মানে আমার আম্মুর সামনে বলতেছে, উনি একটু বোকাশোকাই ছিল, তো বলতেছে মিতুকে তো ছোটবেলায় মানে পুরো ওর আব্বু পুরো কুকুরের মতো পিটাইতো। আপনি চিন্তা করেন, আমি তখন অনার্সে পড়ি, এরকম একটা বয়সে গিয়ে যখন আমি ছোটবেলার এই কথাটা শুনবো, তখন আমার কতটুকু পেইন হইতে পারে। আমি ছোটবেলায় যে মাইর খাইতাম সেটা আমার কষ্ট লাগে না, এই যে এখানে সে বললো একটা মেমরি ক্রিয়েট হয়ে গেছে মনে করেন। আর সবচেয়ে বড় কথা, আমি তো জানি আমার কেন মারতো, শুধু লেখাপড়াটা ছাড়া আমার আব্বু জীবন আমার আর কোনো কিছুর জন্যই মারেনি। টেনে গিয়ে এক সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে গেল, ওইটা আমার জীবনে একটা খুব জরুরি ধাক্কা ছিল। আব্বুকে একটা চিঠি লিখছিলাম যে আব্বু আপনি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি লিখলাম যে আব্বু এইচএসসি তে আপনি আমার কেমন রেজাল্ট আশা করেন। আমার মানে ওই যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের মধ্যে এইচএসসি লিখেছে। আমার আব্বু ওই চিঠি লাল কালি দিয়ে গোল দিয়ে সে লিবিয়া থেকে ওই চিঠি আবার ফেরত পাঠিয়েছে। মানে আমার আব্বু একটু অদ্ভুত টাইপের মানুষ ছিলেন। তো যাই হোক, এরপর থেকে আমার জীবনে আর এসএসসি এইচএসসি ভুলে নাই। তো ফুপি হচ্ছে মানে মাঝে মাঝে আমার মনে আছে সন্ধ্যাবেলা ছাদে গিয়ে শেখাতো যে দেখো আমরা দেখতে সুন্দর। আমার ফুপি মানে আমরা আমাদের পুরো ফ্যামিলিতে আমরা সবাই মোটামুটি কালো, কেউ এত একদম সুন্দর না, কেউ খুব একটা। তো আমার ফুপি শেখাতো যে দেখো আমরা দেখতে ভালো না,
তো আমাদের যদি একবার কোনো কারণে মান সম্মান চলে যায়, হ্যাঁ কোনো একটা যদি একটা ব্যাড রেকর্ড হয়ে যায়, এটা কিন্তু আসলে রিমুভ করা যাবে না। অন্যরা হয়তো যদি যারা খুব সুন্দর এদেরটা হয়তো রিমুভ হয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু একটু দুর্বলতা আছে, আমাদের কোনো একটা ব্যাড রেকর্ড হয়ে গেলে কিন্তু এটা আসলে রিমুভ করা যাবে না। আর আমার তো এই দিকে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমারে আসলে এত আমি চোখে পড়ার মতো ছিলাম না দেখতে, আর আমারও আসলে ওই দিকে মানে এত বেশি আগ্রহ ছিল না, বলতে আমি দুর্বল ছিলাম দেখে আমার ওই দিকে আগ্রহ ছিল না আর কি। এমন না যে আমি খুব যোগ্য ছিলাম তারপর আগ্রহ ছিল, এরকম না, আমার আসলে অ্যাবিলিটি ছিল। মানে উনি ওনার যোগ্যতা নিয়ে সচেতন ছিলেন, মূল কথা হচ্ছে এটা। উনি জানতেন, উনি মনে করেছেন যে আমি তো আসলে দেখতে ভালো না, আর এত বেশি কনস্ট্রেইন, এত বেশি মানে কনজারভেটিভ এনভায়রনমেন্টে বড় হয়েছি, সুতরাং আমার ওদিকে চিন্তা করার কোনো সুযোগই নাই। এটা আসলে ওনার অ্যাডোলেসেন্স বয়সে একটা ছেলেকে ভালো লাগার জায়গাটা উনি বোঝাচ্ছেন, আমি যদি ভুল না করে থাকি, রাইট? প্রেম প্রীতির যে জায়গাটা, জি। ওই সময় থেকে আমার এটা মনে হতো যে আমি একটা ভালো জব করব, রান্না বান্না কিছু আমি তো ঘর সংসার করবোই না, আমার রান্না বান্না তো শেখার দরকার নেই। মানে করবেন না কেন? মানে বিয়ে শাদী হবে না আপনার? আমার বিয়ে শাদী হবে না দেখে আমি ওই প্রতিযোগিতায় নামবই না। চিন্তা করেন, ওনার পার্সোনালিটি কি ডাউন করে দেওয়া হয়েছে, মানে উনি দেখতে এত অসুন্দর যে ওনার বিয়ে শাদী হবে না, এরকম একটা চিন্তা ওনার মাথায় হবে না। আর আমি হচ্ছে মানে নিজের ওই প্রেস্টিজটা ওখানে পাংচার করতে যাবো না, করবো না, মানে ওই সেক্টরটাতে আমি আসলে নাম লেখাতেও চাই না, প্রতিযোগিতায় নামতেও চাই না। তো যাই হোক, এরপরে হচ্ছে কি মানে এর মধ্যে নতুন নতুন মোবাইল হচ্ছে হাতে আসা শুরু করলো, মানে অনার্স সেকেন্ডারি দিকে আমি ফোনে কথা বলতে খুব ভালো লাগতো। আর অনার্সে থাকতে আমি হচ্ছে মেইনলি পর্দাটা মেনটেন করতাম, মনে হয় শুধুমাত্র আমাকেই আর কি। আমার ফ্রেন্ডরা এখন যদি দেখে, এমন অনেক ফ্রেন্ডরা আছে আমাকে হিজাবে দেখলে চিনবে, এমনি চিনবে না। তো ক্লাসমেটদের মধ্যে হতো কি মানে ফ্রেন্ডলি রিলেশনটা ছিল, কিন্তু মানে সবার না কেমন যেন একটা আলাদা রেসপেক্টের জায়গা ছিল। যেমন আমার একটা ছেলে ফ্রেন্ড হয়তো একটা মেয়ে ফ্রেন্ডের সাথে একটা দুষ্টামি করে একটা কথা বলবে, জিনিয়া তুই একটু সামনে আগা, ওর একটা কথা বলবো। তো আমার আরেক ফ্রেন্ড বলতো ওর সামনে বলতে পারলে ওর সামনে কেন বলবি না, বলে না, মানে আমার একটু হুজুর হুজুর মনে করতো। যাই হোক, তো ওই রকম একটা মজার ব্যাপার। আর কবিতা, তখন আমি বুধ হয়ে আছি যে কবিতা প্রেজেন্টেশন আমি তো তখন এইদিকে কিছু একটা করবো, কিন্তু আসলে যে জীবনে আমি কিছু করতে পারবো না এইদিকে, ওইটা তো আর ওই সময় আমি বুঝিনি। যাই হোক, তো তখন দেখা যেত কি আমার কিছু কিছু ফ্রেন্ডরা ক্লাসমেটরা মানে চাউ হয়ে গেছে যে আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারি, এবং আমি তখন টুকটাক কবিতা লিখতাম, ফ্রেন্ডরা খুব উৎসাহ দিত, খুব পছন্দ করতো। তো প্রায় দেখা যেত দুই একজন ফ্রেন্ড আছে যারা খুব কবিতা পছন্দ করতো, ফোন দিলে কথা বলে জিজ্ঞেস করতো যে কবিতা আবৃত্তি করে শোনা, তো কবিতা আবৃত্তি করে শোনাতাম। আর কবিতা আবৃত্তি কেউ শুনতে চাইলে আমার মনে হতো যে আমার সবচেয়ে প্রিয় জায়গা, মানে এমনও হয়েছে যে আমি ভাত খাচ্ছি, আমার কোনো একটা ফ্রেন্ড বলতেছে যে দোস্ত একটা কবিতা শোনাম, আমি ভাতের প্লেট সাইডে রেখে কবিতার বই নিয়ে এসে কবিতা শোনাতাম। মানে এটা আসলে ওর ভালো লাগার চেয়ে আমার ভালো লাগে এরকম। তো পরে যাই হোক, এরকম কথাটা বলতে বলতে মানে ফোনে কথা বলতে আমার ভালো লাগতো। আর অনেকে হয় না যে ফোন দিলেই মানে মেয়েরা বিশেষ করে ফোন রং নাম্বারে আসলে একদম খুব ওভার রিঅ্যাক্ট করে, আমি আবার ওভার রিঅ্যাক্টটা করতাম না, কারণ আমি জানতাম যে আমি এমন কোন আকাশের চাঁদ না যে আমার যখন ফোন করে একদম মানে কেউ একদম খুব বিরক্ত করবে, এরকম করেও নাই কেউ কখনো। তবে অসুন্দর হওয়াতে আমার একটা অ্যাডভান্টেজ ছিল কি, আমার জীবনে মানে ওই যে কি বলে দুষ্টামি করার মতো কেউ আমার জীবনে আসে নাই, মানে ফান করার জন্য বা একটু টাইম পাস করার জন্য এরকম মানে কেউ আসে নাই বা আপনি সুযোগও দেন না, সুযোগ দেই নাই, মানে তাদের চোখে আসলে তো পড়ার মতো আমি ছিলামই না, সেজন্য। যাই হোক, এরপরে একদিন কি হলো, আমার হচ্ছে আমার মেজো চাচা আমাদের বাসায় কিছুদিন ছিল, এখানে একটা কোম্পানিতে জব করতো। তো ওনার সাথে দেখা করার জন্য ওনার এক দুঃসম্পর্কে আত্মীয় ছিল, আমরা দুলাভাই বলতাম, আর কি দুলাভাই লাগে। দুলাভাইয়ের হচ্ছে একজন কলিগের সাথে আমাকে একদিন কথা বলে দিল। তো উনি কথা বলার পরে কেমন আছো, ভালো আছো, বাস এইটুকুই। তো এর মধ্যে হঠাৎ করে একদিন উনি ওই দুলাভাইয়ের ওই মানে কলিগটা হঠাৎ করে একদিন ফোন দিয়ে ওনার নাম বললো যে আমি অমুক। তা আমি ওনার নামটা চিনতে পারছিলাম না। দুলাভাইয়ের কলিগ? হ্যাঁ, দুলাভাইয়ের কলিগ। আপনার আপন দুলাভাই? না না, ওই যে আমার চাচার দুঃসম্পর্কে, কিন্তু মানে সম্পর্কটা খুব ভালো ছিল, উনি মানুষ হিসেবে খুব ভালো ছিল, তো ভালো লাগতো আর কি, আর উনিও খুব স্নেহ করতো। তো এর মধ্যে উনি হচ্ছে ওই যে ওই ভাইয়াটা হঠাৎ করে ফোন দিয়ে অ্যারাবিক না কেমন একটা আনকমন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল। তা আমি বলতেছি, তা আমি এখন তো নামটা চিনতে পারতেছি না, আর হচ্ছে কথা বলার পর ভালো লাগে নাই। তো এর মধ্যে হচ্ছে উনি আমাকে মানে এর আগে আবার যখন বাংলাদেশে থাকতে কথা বলেছিল, তখন আমাকে যেদিন আমার সাথে প্রথম কথা বলেছিল, পরে 1 ঘন্টা পরে ফোন দিয়ে আমাকে বলতেছে, তুমি কি আমার নাম্বারটা কাউকে দিয়েছো?
এই কথাটা শুনে আমার এত রাগ উঠছে যে আমি ওনার নাম্বার কাকে দিতে যাব। আমি একটু ক্লিয়ার করার জন্য বলি, মানে আপনার দুলা ভাই কি হয় সম্পর্কে? উনি কলিগ, দুলা ভাই কলিগ। সো উনি আপনার সাথে কথা বলতো? হ্যাঁ, কেন কথা বলতো? কথা বলতো না, একদিনই বলেছে। হ্যাঁ। আচ্ছা, এবং উনি ম্যারিড, ওইরকম কোনো মানে অন্য কোনো ওকে ফাইন। সো উনি আপনাকে চার্জ করছে যে নাম্বারটা কাউকে দিয়েছে, নাম্বারটা ওনার কাউকে দিয়েছে কিনা। তো আমার খুব রাগ উঠেছে এবং মানে এটা জাস্ট একটা মানে একটা নতুন মানুষের সাথে পরিচয় ছাড়া আর কিছু। উনি কোথায় থাকতো ওই সময়? উনি তখন বাংলাদেশে ছিল, কিন্তু হঠাৎ করে একদিন যে বললাম না একটা আনকমন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, পরে বললো যে উনি ইতালি চলে গেছে। হ্যাঁ, তো এখন উনি 2-1 দিন আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ওনার পাশে একদিন একটা ওনার এক আত্মীয় এসে কথা বলতেছে। এখন উনি ফোর্স করতেছে, জিনিয়া শুনো, আমার এক কি জানি বললো, কি জানি সম্বন্ধী না কি জানি বলে, ওইরকম মানে একটা কোনো একটা রিলেটিভ আছে পাশে, কথা বলো। আমি নাম বলি, ওই ভাইয়াটার নাম ছিল আলী ভাইয়া। হ্যাঁ, তো আলী ভাইয়া আমাকে ফোর্স করতেছে যে আমার একটা আত্মীয় আছে, কথা বলো। তো আমি হচ্ছে উনাকে আমার আসলে সত্যি কথা বেশি একটা ভালো লাগে না। আলী ভাইকে ভালো লাগে না? না, ভালো লাগে না, কারণ হচ্ছে উনি যে আমাকে বলছে যে কাকে নাম্বার দিছে, এটা আমার খুবই প্রেস্টিজিয়াস লাগছে। তো আমি হচ্ছে ওই লোকের সাথে কথা বলবো না, কিন্তু আমি ওই পাশ থেকে শুনতে পাচ্ছি ওই লোক বলতেছে না 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 কথা বলবো না, মানে উনি ইন্টারেস্ট দেখাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, আমার এইজন্য আরো রাগ উঠতেছে। তখন আপনি অনার্সে? তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে হবে। এর সময় হুট করে কেন কথা বলা দিবে? এই তো আমি পরে বলছি, এটা কথা বলার কারণ আছে। তো পরে আমি জাস্ট পরে আমারও একটু খুব ইয়ে লাগলো। ততদিন আমার একটা কনফিডেন্স বেড়ে গেছে যে আমি কারোর সাথে কথা বললে সে আমার সাথে কথা বলতে বাধ্য। মানে আমি খুব মজা করে কথা বলতে পারতাম, এবং এইটা আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে মানে আমার শুধু আমার কথা শোনার জন্য আমার ফ্রেন্ড এসে বসে থাকতো। আমি খুব মজা করে কথা বলতে পারতাম, না আমার সাথে কেউ কথা বললে বুধ হয়ে সারাদিন কথা শুনতে পারতো, এরকম মেহমানদারি আমি না করলেও মানে শুধু কথা শোনার জন্য বসে থাকবে, এরকম ফ্রেন্ডরা আসতো মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, আমার খুব মানে ততদিন আমার কনফিডেন্ট আছে যে আমার সাথে কথা বললে আবার তো কথা বলবেই। আমার কথা হচ্ছে আমি কথা বলি না বলি, সে যে আমার সাথে কথা বলতে চায় না, এটা খুব বিরক্ত লেগেছে। তো পরে যখন ফোন দিল, উনি যখন সালাম দিল, মানে উনাকেও একদম ধরে বেঁধেই কথা বলাচ্ছে আর আমাকেও ধরে বেঁধেই কথা বলাচ্ছে। তো আমার উনি সালাম দিল প্রথমে, তো আমি সালামের উত্তর দিয়ে আমি বললাম, যাক ভালো হয়েছে, আপনি তো কথা বলতে চান নাই, কিন্তু দেখলেন 70টা নেকি পেয়ে গেছেন কথা বলে। আর আমি তো আপনার থেকে লস প্রজেক্টে আছি, আমি তো সালামের সবটা কম পেলাম। তো যাই হোক, ওই দিন খুব বেশি কথা হয়নি, এবং মানে উনিও খুব বেশি কথা বাড়ায়নি। তো যাই হোক, আমার এর মধ্যে আর উনি তখন দেশে ছিলেন, যার সঙ্গে উনি দেশের বাইরে ছিলেন, উনি ইতালি ছিলেন। তো এর মধ্যে হচ্ছে ভদ্রলোকের নামটা কি জানতে পারি? ওমর ফারুক। ওকে, জি, ফারুক সাহেবের সাথে আপনার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। তো এরপর আমি ওনার কথাও ভুলে গেছি, ওনার নামও আমার মনে নেই। অনেকদিন পরে আবার হঠাৎ করে এই মানে ফারুক ভাইয়া, তখন ফারুক ভাইয়া বলতো, ওই ফারুক ভাইয়ার নামও আমার মনে নেই, ওনার কথাও আমার মনে নেই। তবে এটা মনে হয়েছে যে উনি ইমপ্রেসড হয়েছে, যে একেবারে খুব কথা বলতে চাচ্ছিল না, ওই ভাষা আমার নাই, ভাষাটা ভালো করে কথা বলতেছিল। তো যাই হোক, এরপরে হঠাৎ করে একদিন অনেক দিন পর একদিন ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পর আমি তো চিনি নাই, পরে বললো যে আমি আলী ভাইয়ার কি জানি লাগে, এটা বললো। তো আমিও কথা বললাম। তো এর মধ্যে উনাকে না ওই যে কথা বলতে চায় না দেখে আমার একটু ভালো লাগছে। আর আসলে মানে কিছু ভালো লাগা মনে হয় আল্লাহ গড গিফটেড ভাবে রেখে দেয় মনের ভিতর। মানে পৃথিবীর কাউকে আর ওই জিনিসটা লাগে না, ওইটা কেন জানি লাগে, ওইটা আল্লাহই ভালো বলতে পারে। তো যাই হোক, পরে কথা বললো। তো পরবর্তীতে আমি জানতে পেরেছি ও আসলে আলী ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছে, এটা বলে যে মিতুর তো জন্মদিন আমাকে বলছিল তারিখটা, তো আমি ওটা উইশ করবো, ফোন নাম্বারটা আমাকে দেন। কারণ প্রথম দিন তো আলী ভাইয়ের ফোন থেকে কথা বলছিল, আমার ফোন থেকে তো আর বলে নাই। তো ফোন নাম্বারটা নিয়ে ওরা বলে দিচ্ছে, আলী ভাইয়ের বলে দিচ্ছে এই নাম্বারটা আর কাউকে দিলেন না। তো এটা আমি পরবর্তীতে জানতে পারছি, ওই সময় তো আর জানতাম না। তো ফোন দেওয়ার পর কথা বলছি। আমার কথা হচ্ছে উনি তো আমার সাথে কথা বলতে চায় না, ওনারে বলাই ছাড়বো, আর কোনো কিছু ইন্টেনশন ছিল না। আমার কথা হলো আমি যদি না বলি না বলবো, কিন্তু উনি বলবে না কথা, এটা আমার কাছে খুবই প্রেস্টিজিয়াস লাগতেছিল। তারপরে যাই হোক, এরপরে কি হলো, আমরা তখন 5টা ফ্রেন্ড ছিলাম। এর মধ্যে যে বললাম না, হীনমন্যতা নিয়ে কিন্তু বড় হয়েছে। অনার্সে উঠে আমার একটা ফ্রেন্ড হলো, খুবই এক্সট্রোভার্ট, এবং ও দেখতে ভালো ছিল না, মানে আমাদের মতেই। এবং ওর সাথে মানে ও তখনকার সময় যতটা বোল্ড স্ট্রং, আমি ওই মেন্টালিটিতে আমি ছিলাম না। কিন্তু ওর কাছ থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি, অনেক। মানে এই যে আমার হীনমন্যতাটা নিয়ে আমি নিজেই মজা করে শিখেছি ওর কাছ থেকে। এইটার আগে আমি মানে মানুষ আমাকে অসুন্দর বলার আগে আমি 10 বার বলে দিতাম, মানে অন্য কারো বলারই সুযোগ দিতাম না। সে কয়বার বলবে আমি তার আগেই বলে দিতাম, এরকম। আর এইটা আসলে তখন আর দুর্বলতা মনে হয়নি, মনে হয়েছে যে যাক
মানে আমি তো আমাকে লাইফে চাইলে সবকিছু নিয়ে এনজয় করা হ্যাঁ সবকিছু নিয়ে মানে ওর অবদান আমার জীবনে আসলে সত্যি কথা, ও আমাকে হাতে ধরে শেখায় না, কিন্তু আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং আমার ছোটবেলা থেকে একটা জিনিস ছিল কি, আমার তো বড় ভাই বোন ছিল না, আমি চতুর্দিকে আশপাশ থেকে অনেক কিছু আমার ব্রেনে নেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, ওই সময় মানে দেখা যেত কি, ওই যে ফারুক ভাইয়ের সাথে কথা বলতাম, আর আমার ওই ফ্রেন্ডের নাম হচ্ছে বিথি, আমরা 5টা ফ্রেন্ড ছিলাম একদম মানিকজোর। ও যখন ফোন মানে ফারুক ভাই যখন ফোন দিত, উনি যখন ফোন দিত, তখন আমার এই ফ্রেন্ড আবার খুব মানে মজা ছিল, আর ওর হচ্ছে বন্ধু বান্ধবটারে একদম সবাই তুই তো কারি তুমি টুবি এরকম করে বলতো। তো মানে আমরা আবার মজা করতাম, আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করতাম, দেখ তুইও দেখতে সুন্দর না আমিও সুন্দর না, তা আমাদের যারা বিয়ে করবে তাদের তো পুরোই লস প্রজেক্ট, হ্যাঁ আমাদের যদি কেউ বিয়ে করে পুরোই লস প্রজেক্ট, তাহলে তুই মনে কর তুই আর আমি এক ঘরেই যাবো, তাহলে হাফ হাফ মিলে এক হয়ে যাবে। মানে এগুলো কিন্তু মজা, এমন না যে ইম্যাচুরিটি, মজা করতাম যে ঠিক আছে তাহলে এক ঘরে গেলে হাফ হাফ মিলে এক হয়ে যাবে, যা হাজবেন্ডের আর লস হবে না। তো এরকম মজা করে করতাম। তো এই মজাগুলো আমি তো আবার সারাদিনে যা বলতাম, ফারুক ভাই যদি ফোন দিত না, ওইটা আবার বক বক করে ওটা শেয়ার করতাম। উনি তো ওইখানে কাজ করতো সারাদিন, আর হচ্ছে মানে ফ্যামিলির সাথে তো আসলে একটা পর্যায়ে গিয়ে ছেলেরা আর ওইভাবে ফ্রিনেসটা আর পায় না। তো আমাদের সাথে যখন কথা বলতো না, আমার মনে হয় উনি একটু ব্রিদিং স্পেস পাইতো, মজা পেতো আর কি। তখন কি জানেন আপনি ফারুক ভাই কে, কোথায় থাকেন, কি অবস্থা? না আমি শুধু মানে আমি জানিও না, আমার জাস্ট ভালো লাগে কথা বলতে, এই জন্যই আমি বলি এটার কোনো ভবিষ্যৎ নাই, এবং এটা নিয়ে ওনার নিয়ে আমার আসলে অত বেশি মাথা ব্যথা নেই, কিন্তু মানে মনের অজান্তে কিছু একটা ফিল করতাম যেটা আমি আর কারো বেলায় করিনি আমার সারা জীবনে। এটা উনি জানতো ওই সময়টাতে? না 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 জানতো না। উনি ফারুক ভাই কিন্তু ওই সময় এট এ টাইম আমার সাথে কথা বলতে পছন্দ করে, সেম ওয়েতে আমার বান্ধবীদের সাথেও সেম ভাবে, মানে একটা বলতে পারেন যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। আমার দুলা ভাই পরে বলেছে আমাকে যে ওই আমার চাচা আর কি বলেছে যে মিতু তো বড় হয়েছে, ওর জন্য ভালো ছেলে টেলে পাইলে দেখো। ওকে, সো এই জায়গা থেকে নাম্বারটা শেয়ার হয়েছে। হ্যাঁ ফাইন, আই গট দিস। টেনশন নিয়েই হচ্ছে আলী ভাই ওকে, আর আপনি তার সাথে সারাদিন কথা বলে মজা নিচ্ছেন, আলটিমেটলি ওদিকে কোনো ইন্টারেস্ট নাই। আর আলী ভাইও কিন্তু ওকে বলে নাই, ওই ফারুক ভাইকে বলে নাই যে আমার নাম্বারটা কেন মানে দিয়েছে বা কথা কেন বলেছে, ওইরকম কিছু ওনাকেও বলে না আমাকেও বলে না। আমরা জাস্ট একটা খুব ভালো ফ্রেন্ডশিপ, সারাদিন কি করি বান্ধবী যা কিছু করি ফ্রেন্ডরা সবাই মিলে সারাদিন, আমি এসে বকবক করতেছি, আমার বাসায় এসে বসে আমার ফ্রেন্ডরাও সবাই মিলে ফারুক ভাইয়ের সাথে কথা বলতেছে, মানে একদম কমন একটা ফ্রেন্ডশিপ বলা যায় এরকম। তো যাই হোক, পরে ওই যে বললাম যে কেয়ারের ব্যাপারটা, মানে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি পাচ্ছি না, বা গাড়িতে উঠলে কোথায় উঠবো না উঠবো, মানে আমার সাথে থাকতো না কিন্তু আমার সাথে চেয়ে কম না এরকম। ওকে, খুব ভালো একটা, আর সবচেয়ে বড় কথা খুব উৎসাহ দিত, আর কবিতা আবৃত্তি উনি শুনতেও খুব পছন্দ করতো, আর ও হচ্ছে খুব ভালো গান গাইতে পারতো। আচ্ছা, ফোন দিলে আমার গান শুনাইতো এবং খুব ভালো গান গাইতো, আমার ফ্রেন্ডরাও খুব পছন্দ করতো। তো আর সবচেয়ে বড় কথা অতদিন আমরা বুঝে গেছি ওর মানে সোলটা ক্লিয়ার, একদম ভালো ভালো অন্য কোনো ইন্টেনশন নাই, জাস্ট কথা বলতে পারতেন, একদম খুব ভালো একটা মানুষ। এবং আমরা এতগুলা ফ্রেন্ড মিলে কথা বলতেছি, আমাদের যে একটা মানে আউল ফাউল ভাবতেই পারতো না, কিন্তু ওরকম না। তখন নতুন নতুন স্কাইপটা মানে ভিডিও কলটা মাত্র নতুন নতুন, মাঝখানে কিন্তু আমি ওনাকে দেখি নাই তো, আর উনিও আমাদের দেখে নাই। তো এর মধ্যে আর দেখা করার আসলে ওইরকম সুযোগও নাই, ওইভাবে চিন্তা ভাবনাও নাই। কথা বলতে ভালো লাগে, কথা বলি, উনারও ভালো লাগে। তো 2007-এর দিকে সম্ভবত, মানে 7-এর শেষের দিকে বা 8-এর শুরুর দিকে হবে, আমার ছোট খালামণির বিয়ে হয়েছিল মোবাইলে। আমার ছোট খালামণি হচ্ছে খালুজিকে দেখে নাই। তো মানে ওই দিন তখন নতুন নতুন শুনছে যে আমাদের এদিকে একটা সাইবার ক্যাফেতে কথা বলা যায়, হচ্ছে চেহারা দেখে দেখে বলা যায়। ওই সময় তো 1 ঘন্টা বসে থেকে 1 সেকেন্ড দেখা যেত না, কিন্তু অনেক মানে অনেক মূল্যবান ছিল ওই সময়টা। আমরা সেজে গুজে গিয়ে বসে থাকতাম যে কথা বলবো, আব্বুর সাথে কথা বলার সময় আমরা এরকম করতাম। তো এর মধ্যে আমার ছোট খালামণি গেছে খালুজির সাথে কথা বলতে, আমি আর আমার মানে আমার ইমিডিয়েট যে ছোট বোনটা ওটাই ও গেছে সাইবার ক্যাফেতে। তো এর মধ্যে ওই দিন আবার মানে কাকতালীয় ভাবে ফারুক ভাইয়ের হচ্ছে ছুটির দিন ছিল। তো ছুটির দিন ছিল দেখে ও তখন মানে ওই দিন সাইবার ক্যাফেতে যেত, এমনি রেগুলারই যেত। তো ওই দিন হঠাৎ করে আমি তো বললাম সারা রাস্তায় আসতেছে, আমি তো মানে কথা বলতেছি, কিন্তু এর মধ্যে আমার পেটে আর এমন কিছু নাই আমার জীবনে বাকি জীবনের সাথে শেয়ার করা হয়নি। আমি এর মধ্যে আমি বলতেছি আমার খালামণি তো আজকে হচ্ছে খালুজিকে দেখবে, জীবনেও দেখে নাই, বিয়ে হয়েছে কিন্তু দেখে নাই, আজকে প্রথম দেখবে। তো আমার খালাম্মা খালুজির সাথে কথা বললো, মানে 1 ঘন্টা বসে থেকে 1 পলক দেখলো। তো এর মধ্যে বলে কি, আচ্ছা তুমি এক কাজ করো, আমার ইমেল নাম্বারটা দিলাম, তুমি হচ্ছে ইয়ে করো, একটু বসো মেইল ইয়েতে স্কাইপে, হ্যাঁ তখন তো স্কাইপ ছিল, স্কাইপে বসো। তো আমি তো এমনি মানে আমার খালামণিরা আমার ভাববে যে কত
পাকা পাকছে, এমনি কথা বলি কিন্তু এটা সবাই জানে, আমার আম্মু জানে, আমার বোনরা জানে, এবং কথা যে বলি আমি কোনো আড়ালে আবডালে গিয়ে বলি না, আমার বোনদের সামনে বলি, কোনো মানে কারণ হচ্ছে ওনার সাথে আমার এমন কোনো গোপন কথা নাই যেটা আমার আসলে লুকায় টুকায় বলতে হবে। সারাদিন ফাইজলামি করতেছি, আম্মার সামনে কথা বলতেছি, আর আমিও না খুব আশ্চর্য হয়েছি, আম্মু সারা জীবন এত শাসনে বড় করছে, এইখানে কথা বলে না কিছু বলতো না। আমার আম্মুর সাথেও কথা বলছে, কারণ অনেক সময় দেখা যেত ফোন করলে আমার না পেলে আম্মুর সাথে কথা বলতো, আমার বোনদের সাথে কথা বলতো, মানে একদম ফ্যামিলিয়ার হয়ে গেছিল। আমি তো বসবো না, এখন তো আমি দেখতে সুন্দর না, এটা একটা হেজিটেশন আছে। আর হচ্ছে আমার খালামণি আমার ভাববে কত পাকা পাকছে, তো এই জন্য পরে আমি বলতেছি খালামণি ফারুক ভাই বলতেছে স্কাইপে বসার জন্য, বসবো, তো বলছে আচ্ছা বসো। তা এখন বসছি, পরে আমি বলছি তাহলে আমি মেকআপ কিন্তু খুলতে পারবো না, এমনি বসবো, মৌসুমি আছে আমার পাশে, আমার ছোট বোন, দেখলে বসবো, সমস্যা নেই। আচ্ছা বসলাম, এখন বসার পরে বলতে আচ্ছা একটু মেকআপটা খুলবো। আপনি তখন দেখছেন ফারুক ভাইকে? হ্যাঁ হ্যাঁ, ওই ফার্স্ট দেখলেন? হ্যাঁ ওই ফার্স্ট দেখলাম, বড় বড় চুল। তখন একটা মজার ব্যাপার ছিল, আচ্ছা ওটা একটু পরে বলি। বড় বড় চুল, ওরে দেখে আমার মেজো বোন, মানে আমার মেজো বোন অনেক সহজ সরল, হাসতে হাসতে মানে পাগল হয়ে যেতেছে এরকম অবস্থা। তো ওই পাশ থেকে ফারুক ভাই খুব আনইজি ফিল করতেছে, মজাও পাচ্ছে, আনইজিও ফিল করতেছে। তো হঠাৎ করে আমি আমার বোনের দিকে তাকে ওর মানে এক্সপ্রেশনটা দেখতে দেখতে ঘুরে তাকে দেখি স্কাইপের চেয়ার খালি, ওই পাশে চেয়ার আর নাই, দেখি চুল বেঁধে আসছে, মানে শোল্ডার পর্যন্ত চুল ছিল আর কি, মানে বাবলি চুল ছিল। তো চুল বেঁধে আসছে, তো এখন জিজ্ঞেস করতেছে এখন চলবে, এখন আর হাসবো না। তো ওইরকম আমি বাসায় আসার সময় কথাটা বললাম খুব ভালোই, মানে এমন না যে খুব ডিসঅ্যাপয়েন্টেড হইতে দেখি নাই, আর আমিও খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না, কিন্তু ততদিনে কিন্তু আমার আপনি তো মেকআপ খুললেন ওর সামনে? হ্যাঁ হ্যাঁ মেকআপ করলাম, আমার খালামণি পারমিশন দিয়েছে, খালামণির সামনে। তো আমি ভাবছি যে ঠিক আছে, আজকে থেকে আর ফোন দিবে না, শিওর আজকে থেকে আর ফোন দিবেই না, আর আমি ফোন দিয়ে শুধু শুধু আমি হ্যাংলা হবই না, হ্যাংলামি করবো। এর মধ্যে দেখলাম ফোন বাজতেছে, আমি তো পুরো সারপ্রাইজ যে এই চেহারা দেখে আমার ফোন দিচ্ছে, এটা আমার কাছে খুবই আশ্চর্য। আমি ফোনটা ধরে আমি বলছি আপনি এখনো পালান নাই? আমি তো ভাবছি আপনি আর ফোন চোদ দিবেন না। পরে বলতেছে কেন, ফোন না দেওয়ার মতো কি আছে? পরে আর আমার আবার হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের প্রবলেম আছে, তো এই কারণে হচ্ছে কি আমার যে পলিসিস্টিক হলে তো কিছু কিছু সিমটম থাকে, যেমন মুটিয়ে যাওয়ার প্রবণতা, তখন ওটা ছিলাম না, তখন স্লিম ছিলাম ঠিকই, কিন্তু প্রচন্ড ছিল, একনির প্রবলেমটা ছিল প্রচুর। আর ইয়ে হলে মানে পলিসিস্টিক হলে আরো কিছু কিছু মানে সমস্যা হয়, যেমন ঘাড় কালো হয়ে যায়, মানুষ স্কিনে প্রচন্ড ব্রন স্পট হয়, হলে যেতে চায় না, আর মোটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে, কিন্তু ওই সময় মোটা ছিলাম না। তো যাই হোক, পরবর্তীতে আমি ভাবলাম যে আপনি আর পালান নাই, তো যাই এরপর আর কথা বাড়লো, আর ওইদিকে দেখলাম যে ওইখানে যে হারাতে নিয়ে কোনো হেজিটেশন নাই। আর আমি তখন কি করতাম, মানে ওইখান থেকে আসার পর আমার পানা খালামণি, আমার ছোট খালামণিও তো ইয়াংয়ে ছিল, তো মানে বলতো কি ফারুকের দেখতে জানি কোন একটা নায়কের মতো লাগে, মানে ফেসটা চেনা চেনা লাগতেছে, মানে খুব সুন্দর বোঝাতে না, মানে চেনা চেনা ফেস বোঝাতে আর কি, বলতেছে যে চেনা চেনা লাগতেছে। তো কার মতো কুনাল আছে না, ওই সময় কি জানি একটা সিনেমা, কালিউগ না কি জানি একটা সিনেমা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কুনালের মতো লাগতো। আমি করছি তখন আমাদের যে ভিসিডির যুগ ছিল মনে হয়, হ্যাঁ ভিসিডি ভিসিআর, তো ওইটা 90s এর কি আমি জানি না, এই যুগের ছেলে মেয়েরা এগুলা চিনবে কিনা। তো ওই সময় ওইটা দেখতেছিলাম, তো আমার ওই যে খালামণি এটা বলছে আমার কাছে লাগতেছিল, তো আমি এর মধ্যে ওই গানটা ওইরকম মানে এমনি অন্যান্য গান শুনতেছিলাম, তার মাঝখানে ওইখানে একটা গানের একটা পোর্শন আমার মানে অনেক বেশি সিমিলার লাগতেছিল। আমি করতাম কি, আমার ছোট বোনরা তো বাসায় ছিল, ওরা যেন বুঝতে না পারে, আমি করতাম কি ওই জায়গাটায় ফ্রিজ করে রেখে দিয়ে আমি খাচ্ছি, অন্যান্য কাজ করতেছি, ওই চেহারাটা ওই জায়গাটাতে দেখতে খুব আমার মানে ভালো লাগতো, কিন্তু আমার বোনরা তো বুঝতে পারতো না যে কি হয়েছে। স্টোরি জানে আমাদের ফারুক ভাই? হ্যাঁ ওকে ফাইন। মানে আমি বললাম না, আমার জীবনের এমন কোনো দাড়ি কমা ফুল স্টপ, ইভেন মানে আমার জন্মের পর এই ফিলিংস এর জায়গাটায় অন্য কোনো মানুষ আপনার এই ফারুকের ছাড়া অন্য কোনো মানুষ আর কখনোই আসেনি? না না না। ওকে ফাইন। 2008 বাংলাদেশে আসবে, তো বললো কি দেখা করবে, তো দেখা করবে বলাতে আমি আমার ফ্রেন্ডদের পরামর্শ নিলাম। আচ্ছা ও ততদিনে কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে ঘটকালি করতেছি, ওর সাথে ঘটকালি করতেছি, কিছুই নাই। তারপরে কেমন জানি ওনারও দেখতাম যে আমারে ফোন দেয় না, এমন একটা দিনও হতো না, আর আমারও কেন জানি কথা বলি না এরকম একটা দিনও হতো না। আর আমি সারা দিনে সব মজার মজার কথাগুলো জমায় রাখতাম। বাংলাদেশ আসবে, আমি তো বিশাল সমারোহে রেডি হচ্ছি, 2008 বাংলাদেশ আসবে, আমার ফ্রেন্ডদের বলছি, তো টুকটাক কেনাকাটা করলাম যে দেখা করতে যাবো, আমি একদিনই দেখা করবো। আমি আচ্ছা ঠিক আছে একদিন দেখা করবো, আমি কিন্তু জীবনে একা যেতে পারবো না,
তাহলে আমরা 5 ফ্রেন্ড যেদিকে যাবো আমরা 5 ফ্রেন্ড কোনো মানে 5 ফ্রেন্ড ছাড়া আমরা কোথাও যাই না। আর এটাও তো ততদিনে ওনারও জানা আছে, বুঝতে পারছে ঠিক আছে তোমরা 5 ফ্রেন্ড আসলে আমার সমস্যা কি এসো। আমাদের বাসা হচ্ছে মিরপুর 2-এ স্টেডিয়ামের 1 নম্বর গেটের পাশে। আর বললাম যে তখন ওই আমি তো রাস্তাঘাট খুব একটা চিনি না, আমার ফ্রেন্ড বিথির সাথে কন্ট্যাক্ট করে যে কোথায় আসবো তো তখন আমরা 5 ফ্রেন্ড মিলে পুরো ফুল রেডি হয়ে গেলাম। মানে ফায়ার সার্ভিস আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওরা আব্বু এখানে জব করতো, তো ওই আমরা ফায়ার সার্ভিসে বসে অপেক্ষা করতেছিলাম, তো এসে হাজির হলো। ততদিনে কিন্তু আমি শুধু দেখছি 2007-এ, আমার ফ্রেন্ডের কিন্তু কেউ দেখে নাই। হ্যাঁ, একটা মজার ব্যাপার হলো আমি যখন ফায়ার সার্ভিস থেকে আমি আর আমার ফ্রেন্ড বিথি হচ্ছে সামনে 2 জন হাঁটছে আর পিছনে আমার বাকি 3 জন ফ্রেন্ড। এর মধ্যে আমার ফ্রেন্ড বিথি মানে ওই ফারুক ভাই হচ্ছে ফায়ার সার্ভিসের সামনে দাঁড়ায় ছিল, জানেও না যে কি ড্রেস পরে আসবে, কি গেটআপে আসবে, কি আসবে বিষয় কিছুই জানে না। আমার ফ্রেন্ড দেখেই চিনে ফেলছে যে এটা ফারুক ভাই। মানে আমরা এত কথা বলতাম, মানে কারো সম্পর্কে কিছু বাকি নাই, ও না দেখেই চিনে ফেলছে। এখন আমার এমনি তো আমার আবার মুখটা অনেক চালাক, মুখে প্রচন্ড বকবক করতে পারি, এমনি আদার্স অ্যাক্টিভিটিতে খুবই স্লো। মানে মুখে আবার সারাদিন বোমা ফাটাতে বলে একদম পুরো দুনিয়া লন্ডভন্ড করে ফেলতে পারবো, কিন্তু এমনি আদার্স বিষয়গুলোতে খুবই ঠিক তার উল্টা ক্যারেক্টার। ওই প্রথম হিজাব পরেছিলাম মনে হয়, কিন্তু মানে ওই প্রথম আর কি 3 পিস পরে বাইরে বের হয়েছে, একটু আনইজি লাগতেছিল। আর যখন আমি দেখলাম মানে ফায়ার সার্ভিসের মনে করেন ও হচ্ছে একদম গোলচক্করের এই পাশে দাঁড়ানো, গোলচত্বরে আমরা ফ্রেন্ড এই পাশ দিয়ে আসতেছি, আমি 2 জন, আমার ফ্রেন্ড বলতেছে এইটাই মনে ফারুক ভাই হবে। আমি উনারে পাশ কাটায় রেখে সোজা চলে গেছে, আমি বলছি বিথি দেখা করবো না, চল বাসায় চলে যায়। আমার পুরো হাত পা বরফ হয়ে যেতেছে, সামনাসামনি তো যেতে পারছি না, আমার পা মনে হয় যে আমি তুলতেই পারতেছি না, এরকম মানে পুরো ফ্রিজ হয়ে যেতেছে। আমি বলতেছি বিথি চল বাসায় চলে যায়, আর ভালো লাগতেছে না। পরে বলে কি মনে করবে, ফালতু মনে করবে না। পরে ওই আগে আমি বলছি তুই গেলে যা, আমি যাবো না। ও পরে আগে গিয়ে কথা বলছে, তো ও যেহেতু আগে গেছে তো আমার বাকি ফ্রেন্ড এসে হাত ধরলো, আমি একটু শক্তি পাচ্ছি, হেঁটে গিয়ে সামনে গেলাম। ওরা বলতেছে কোথায় যাবো, আমি তো এমনি রাস্তাঘাট চিনি না, ওরা যে নিয়ে যাবো ওইখানে যাবো। পরে সম্ভবত ওরা ধানমন্ডি লেকের দিকে যাবে প্ল্যান করলো আমার ফ্রেন্ড, তো বললো আচ্ছা, তো একটা ট্যাক্সি ক্যাব নিলো, আমরা তো 5 জন। আমি খুঁজে মানে উনি তো ড্রাইভারের পাশে সিটে বসছে, আমি একদম খুঁজে ওনার পিছনে বসতেছি আমার না দেখতে পারে। আর আমার ফ্রেন্ডরা তো ওই পাশে সারা জায়গা, আমার ফ্রেন্ডরা তো ঠিক মানে আমার ফ্রেন্ডরা আমার চাইতে বেশি কথা বলতেছে বাস্তবে। আর আমি হচ্ছে কেমন আছেন সালামটা দিয়েছিলাম, সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞেস করার পর আমার মুখ দিয়ে আমি কি বলবো এটাও বুঝতেছি না, আর কোনো কথা খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক পরে ধানমন্ডি লেকে গেলাম, তো যাই হোক আমরা বসেছিলাম। ওই দিন একটা মজার ব্যাপার হচ্ছে আমরা 5 জন বসছি, ও একা বাদাম ছিলে দিচ্ছিল আর কি, চীনা বাদাম কিনে ছিলে দিচ্ছিল, আমরা 5 জন খেয়ে শেষ করতে পারতেছিলাম না, বাদাম মানে এত ফাস্ট বাদাম ছিলে দিচ্ছিল, আমরা 5 জন খেয়ে শেষ করতে পারতেছিলাম না। আর একটা জিনিস ওই দিনে আমার খুব ভালো লেগেছিল যে রাস্তা পার হওয়ার সময় মানে এত মানে খুব রেসপন্সিবল একটা মানুষ যেভাবে একদম খুব দেখে দেখে রাস্তা পার করে দেয়। ইভেন শুধু একটা মজার ব্যাপার হচ্ছে যে শুধু আমাকেই যে পার করে দিছে এরকম না, আমার সবগুলো ফ্রেন্ডকে। তো এই জিনিসটা আমার জন্য আমার জীবনে প্রথম অভিজ্ঞতা, কারণ আমি আগে দেখতাম আমার ফ্রেন্ডরা কাউকে পছন্দ করে, অ্যাফেয়ার আছে, দেখা গেছে স্বাভাবিকভাবে তার বয়ফ্রেন্ড তো তারই কেয়ার করবে, আমারই তো আর কেয়ার করে তাদের কোনো এত দায় নেই। তো সবসময় দেখতাম যে আমি পিছনে পড়ে থাকি, আমি এরকম। ওই জীবনে খুব ওই দিনই প্রথম জীবনে খুব স্পেশাল ফিল হইলো, মনে হলো যে মানে আমাকেও খুব বেশি টেক কেয়ার করার মতো একজনকে। কিন্তু এরকম না যে ওই দিন শুধু আমাকেই রাস্তাটা পার করে দিচ্ছে এরকম না, বাট ওইটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, ভালো লাগলো। তো যাই হোক ওই দিন পরে চলে আসলাম, তারপরে তো কথা বলতেছি এটা সেটা, বাসায় আসার পর আবার বকবক, কিন্তু ওইখানে কথা বলতে পারিনি। পরে যাই হোক পরে আবার কয়েকদিন পর বলতেছে দেখা করবা, এখন আমি 2 দিন পর আমার বান্ধবীদের কোথায় চলে করবো, সবাই তো কোনো না কোনো কাজে ব্যস্ত। ওই দিন ওকে আমি বলি নাই আমি কি জামা পরে যাবো, কিন্তু ও না কাকতালীয় ভাবে আমি যে ড্রেসটা পরে বের হয়েছে ওই ড্রেসটাই পরে বের হয়েছে। ওই দিন হচ্ছে একটা শাহবাগে গিয়ে শাহবাগের মোড়ে সিএনজিটা একটু থেমেছে, একটা ফুলওয়ালা মেয়ে আসছে, তো তখন আর কি বলতেছে যে ফুল কিনেন ভাবির জন্য কিনেন, তো বলতেছে এখানে কেউ তো তোমার ভাবি না, এরা 2 জন আমার শালি। ওই মেয়েটা কেন জানি না রাগ করে আমার চাইতে তো আমার ফ্রেন্ড যে বিথি ও তো আমার চেয়ে একটু ভালো দেখে, ওকে জানি ওইটা না বলে বলতেছে কি কে বলছে, মানে খুব রাগ হয়ে গিয়ে বলতেছে কে বলছে 2টা আপনার শালি, এইটা আপনার বউ, এইটা আপনার শালি। আর মানে স্বাভাবিকভাবে একটা কেমন একটা মানে
বিব্রত করা অবস্থা। হ্যাঁ, আর মানে বিথিকে বলছে বউ, আপনাকে বলছে শালি। আমাকেই বলছে বউ। ও আপনাকে বউ বলছে, ওকে শালি বলছে। ওকে বলছে শালি। এইটাও আমি মানে খুব আমার কাছে অদ্ভুত লাগে, আর খুব রাগ হয়ে বলতেছিল, এবং আমরা তিনজনই খুবই একটু মানে অকওয়ার্ড সিচুয়েশন ফেস করছে। তখন উনি বডি বিল্ডার টাইপের ছিল আর কি, মানে আমি ঠিক যতটুকুই সাদামাটা, ঠিক উল্টোটা। ওকে ফাইন। খুবই জিম টিম করতো, আবার চুল টুল বড়। তো ঢাকা ইউনিভার্সিটির ওদিকের একটা রাস্তা দিয়ে আমরা কোনো একটা দরকারে যাচ্ছিলাম, মানে ফারুক ভাই আমাদের থেকে একটু আগে হাঁটতেছিল, আর ও তখন উনি হচ্ছে হুডি পরে আসছিল, 23 লাখ একটা গেঞ্জি, স্লিভলেস মানে হাতা কাটা, স্যান্ডো গেঞ্জি না, স্যান্ডো গেঞ্জি না, হুডি মানে হচ্ছে হলো মানে স্লিভলেস হুডি। হ্যাঁ, স্লিভলেস হুডি, আর প্যান্টটাও হচ্ছে গুড। মানে চোখে পড়ার মতো, মানে কি আমি বলি মানে সবকিছু একদম ছবির মতো মনে রেখেছে। বিউটিফুল। হ্যাঁ, পরে হচ্ছে কি ওই কত সালের গল্প এটা? এটা 2008 এর, অনেক আগে, 2008 এর, 16 বছর আগে। আমি আর বিথি হচ্ছে পিছনে পিছনে হাঁটছি, আর ওই দিন খুব অনেক বেশি মানুষজন ছিল, কি কারণে জানি না। টিএসসি তে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম, তখন পাশ থেকে ওই আশপাশের লোকেরা তো জানতো না যে আমরা একসাথে। তো মজার ব্যাপার হচ্ছে ও হেঁটে যাচ্ছিল আর আমরা একটু পিছনে, তো ছেলেরা হচ্ছে বুলি করতেছিল ভাইয়াটা, মানে ওই সময়ের জন্য উনি একটু দেখতে একটু অন্যরকম, মানে খারাপ লাগার মতো না, ভালো লাগার মতো, কিন্তু মানে হয় না 100 জনের মধ্যে একটু চোখে পড়বে এরকম, মানে আহামরি না হইলেও হয় না যে একটু মানে একটু বডি শেপের কারণে হোক আর যেমনি হোক একটু উনারে ছেলেদেরই চোখে পড়ার মতো আর কি। যাই হোক, মানে বোঝা যাচ্ছিল যে উনিও বিয়ে শাদী করবে না, আমিও বিয়ে শাদী করবো না, কিন্তু পছন্দের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছিল যে মানে হ্যাঁ পছন্দের ব্যাপারটা ওইভাবে বলি নাই কেউ কাউকে, বা কোনো একটা রিলেশনে যাবো এরকম কিছু না, কিন্তু আমিও বুঝতাম যে আসলে আমার সাথে কথা না বললেও মানে একটু কষ্ট পায়, বা বাসায় মনে করেন ফোন দিয়েছে আমার বোনের কাছে, খুঁজে পায় নাই, আমার বোনের কাছে বলছে ঠ্যাংটা বেশি লম্বা হয়ে গেছে, একটু কেটে ছোট করার দরকার এরকম। আর আমার ঘরের মানুষ কেউ কিছু মনে করতো না। এর মধ্যে ওই দিন দেখা করবে, আমি হচ্ছে বাসা থেকে শাড়ি পরে বেরিয়েছিলাম, আর আমরা বেরিয়ে হয়েছিলাম মনে হয় রাতের 7টা-8টার দিকে। তো 10টা বেজে যাবে, তো উনি তো আবার যাবে নারায়ণগঞ্জ, ওনাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ যাবে। তা আমার কাছ থেকে একদম বিদায় টিদায় নিয়ে আমাকে রিক্সা করে দিল, অনেকখানি রিক্সা চলে আসছে। এরপর হঠাৎ করে পিছন থেকে এর মধ্যে মনে বাংলাদেশ থেকে চলে যাওয়ারও টাইম হয়ে গেছে এরকম টাইপের, মানে 2-1 দিনের মধ্যে চলে যাবে এরকম। তো হঠাৎ করে পিছন থেকে রিক্সাটা ডাকলো, রিক্সা ডেকে থামিয়ে আবার আমার সাথে সে মিরপুর 10 পর্যন্ত এসেছে। ওর কিন্তু উল্টা হয়ে যাচ্ছে অনেকখানি রাস্তা, রাতও হয়ে গেছে অনেক। তো মানে খুব অবাক লাগলো, আসলো তো পুরোটা রাস্তা আসলো। তো আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ, ও খালি এইটা বলতেছিল যে আমি যখন আবার ফেরত আসবো 3 দিনের মধ্যে তোমার সাথে দেখা করবো, আবার যদি আসি তখন 3 দিনের মধ্যে দেখা করবো। আমি না, আমি কই থাকি, মাটির উপরেই থাকি না নিচেই থাকি, তখন ঠিক আছে আপনি 3 দিনের মধ্যে এত গ্যারান্টি দেন কিভাবে। তো যাই হোক, এরকম কথা টথা বললাম, চলে গেল। চলে যাওয়ার পর 2009-এর দিকে সম্ভবত আমার বাসায় একটা মানে পারিবারিক ভাবে একটা প্রপোজালের মতো আসছিল ওনার পক্ষ থেকে। না না, ওনার পক্ষ থেকে না, অন্য কোথাও একটা বিয়ে আসছে। ওনার সাথে তো আমার কোনো কমিটমেন্টের জায়গা ছিল না। আমি ফারুক ভাইয়ের কথা ওই ভাইয়াকে বলছি যে আমি এরকম আমার একটা ভাইয়ার সাথে কথা বলি, এরকম বলি, খুব মজার ভাইয়াটা, আপনার সাথে পরিচয় করে দেবো। ওই ভাইয়ার কোনো প্রবলেম নাই, কথা বলবে। তো ওই ভাইয়াটা মানে যে ভাইয়াটা আপনার বিয়ের প্রস্তাব নিয়ে প্রপোজাল, হ্যাঁ। তো আর ওই ভাইয়াকে যখন ওর কথা বলছি খুবই সহজভাবে অ্যাকসেপ্ট করে নিছে, সমস্যা নেই, কথা বলবে। তখন তো কনফারেন্স করা যেত, মানে এখনো যাই হোক তখন আর কি কনফারেন্স করে কথা বলতাম। তো ওই সময় হচ্ছে আমি যখন কনফারেন্স করতে যেতাম ওই ভাইয়াটার কোনো রিয়াকশন থাকতো না, কিন্তু ও কেন জানি রেগে মেগে ফোন রেখে দিত। ফারুক, হ্যাঁ, রেগে টেগে ফোন রেখে দিত, মানে এত রাগ করতো যেটা আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। আমি ভাবতাম যে রাগ করলে তো ওই লোকের করার দরকার, ওনার তো রাগ করার বিষয় নেই, কিন্তু খুবই রাগ করতো। রাগ করে রেখে দিতে, এর পরবর্তীতে ফোন দিতে ঠিকই, কিন্তু মুড অফ করে কথা বলতো এরকম। যাই হোক, ও এর মধ্যে হয়েছে 2008-এ নাকি ওকে, ও যখন বাংলাদেশে আসছিল তখন ওকে খাটের মাঝখানে বসে ওদের ফ্যামিলির সবাই গোল করে নিয়ে ধরে ওরে খুব বিয়ে শাদী যেন করে, এটার জন্য খুব প্রেশার দিচ্ছিল। হচ্ছে বিয়ে করবে না, কোনো রকম মানে ইয়ে করে চলে গেছে। অনেক বুঝেছে যে আমার ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি আছে, তখন হলো ওর উপরে ফুল ফ্যামিলি ডিপেন্ডেন্ট, একদম ফুল। তো বলতেছে এত রেসপন্সিবিলিটি আসলে কোনো মেয়ে এসে আমার এইভাবে তো আসলে মানে সঙ্গ দিবে না, তা আমি এখন আরেকজনের আনলে আমার এখন খাপ ছাড়া হয়ে যাবে আমার দায়িত্ব পালন করার ব্যাপারটা, এটা বলে টলেও চলে গেছে। এখন 2009-এর দিকে সম্ভবত একদিন আমাকে বলতেছে যে আমার তো ভাইয়ের সাথে কথা বলছি, এরকম তো তোমাদের বাসায় পাঠাবো। তো এর মাঝখানে আমারই কিছু বলে নাই জীবনে কোনোদিন যে পছন্দ করে বা কাউরে কিছু বলবে, কিন্তু আমাকে জীবনে প্রথমেই বলছে যে আমার ভাইয়ের সাথে শেয়ার করছে তোমার ব্যাপারটা, আর হচ্ছে তোমাদের বাসায় পাঠাবো।
তো এর মধ্যে আমি যেহেতু আর উনি ওইভাবে বলে না, আমি আর এটা বেশি করে শুনতে চাই না, নিজের একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। ফোর্থ যে ভাইটা ওকে আর হচ্ছে ফার্স্ট যে ভাই ও দুজনকে পাঠিয়েছে আমাদের বাসায়, পাশের ঘর থেকে রেডি হচ্ছে, ও আমার ফোন দিয়ে বলে দিতেছে যে টিপ করো না, টিপ করলে পছন্দ করবে না, এই কালারে পরো না, ওই কালারে পরো না। আমি মানে আপনার বাসায় লোক পাঠাচ্ছে উনি আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, আপনি জানতেন আগে থেকে? না, ওই যে 2009 বললো আর কি। এবং এর মাঝখানে কোনো অ্যাফেয়ারের কোনো বিষয় নাই, কিন্তু আমিও অ্যাটাচমেন্ট ফিল করতাম, ও অ্যাটাচমেন্ট ফিল করতো। হ্যাঁ, তো বলে দিচ্ছে হ্যাঁ প্রপোজাল পাঠানোর জন্যই পাঠিয়েছে। তো এখন আমি তো এই দুইজনের সাথে কিন্তু আমি কথা বলেছি ফোনে, এবং ওই যে ফোর্থ যে ভাইটা ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, মানে কথা বলছি ফ্রিলি, আর ওরাও ভালোই রেসপন্স। এর মধ্যে এখন আমি পাশের ঘর থেকে রেডি হচ্ছে, রেডি হয়ে এখন আমাকে যখন দেখবে, আমার নানু আছে বাসায়, আমার মারা, আমি যে ড্রয়িং রুমে যাব, আমি এত মানে মিলিটারি টাইপের করে কথা বলি। এখন আমি তো মানে যখন ওনাদের সামনে যাব পুরো রেডি হয়ে বসে আছে, এখন দরজার সামনে গিয়ে আমি আর পাওয়ারের সামনে যেতে পারতেছি না। এখন পাশের ঘর থেকে ওর বড় ভাই বলতেছে, কথা বলে তো মনে হয় যে মিলিটারি ফেল, এখন এই রুমে আসতে পারে না। তো আসলে আমি দেখতেছি মানে প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়ায় আছি, আমার নানু আমাকে ধাক্কাচ্ছে, আমার পাই সরে না, আমি পরে যেতেই পারি না। এরা পরে ভিতরে করে এসেছে, এরা পরে আমি পরে ভিতরের রুমে পরে বসে আছে, দেখ তোমাদের আসতে হবে না, আমি আসতেছি। পরে ওর ভাইয়ারে আসলে একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে প্রথমে খাওয়ার টেবিলেই বসলাম, আর ওই ড্রয়িং রুমে আর যে ফর্মাল দেখা সাক্ষাৎ ওইটা আর হইলই না। এবং ওইখানে বসে থেকে আমার যাই হোক, এর মধ্যে আমাকে তো দেখে গেল, ছবি টবি নিয়ে দেখাইছে, ছবি টবি বাসায় দেখানোতে প্রথমে তো আর এত একদম ফার্স্ট আমার কানে মানে আমার ওর যে 3 নাম্বার যে ফোর্থ যে ভাইটা, ও ফোন করে বলতেছে যে বাসা থেকে তো রাজি হয় নাই, কি করবো? তা বলছে আচ্ছা এটা কোনো ব্যাপার না, আমি প্রস্তুত আছি, আমি এটার জন্য মানে আমার কোনো মন খারাপ নেই। পরে বলতেছে আরে না, আমি ওর কথা শুনেই বুঝছি যে পজিটিভ কিছু বলবে। এনগেজমেন্টের দিন সবাই আসলো, তো ওকে দেখে আমাদের ঘরে সবাই মহা খুশি, মানে ওকে দেখে সবাই খুবই ইমপ্রেসড। খেতে যখন বসে তখন আমি মানে ওর আম্মুকে যখন খাবার দিচ্ছে, তখন আমি বলতেছিলাম ওর আম্মু তো হচ্ছে দুধ দিয়ে ভাত খায়, মানে তরকারি তো খেতে পারে না। আমার ওর হচ্ছে বোন পুরো অবাক হয়ে গেছে, তুমি কিভাবে জানলা? মানে আমি আসলে ব্যাপার হচ্ছে কি, শুধু মানে ওর সাথেই অ্যাটাচ ছিলাম না, ফ্যামিলির সাথেও অ্যাটাচ ছিলাম। মানে ওর সাথে যেমন ওর ব্যাপারে যেমন ইন্টারেস্টেড ছিলাম, ওর ফ্যামিলির ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলাম। তো যাই হোক, এখন তো বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হলো কত তারিখে? 26 সেপ্টেম্বর 2010। 2010 26 সেপ্টেম্বর বিয়ে হলো। হ্যাপিলি ম্যারিড। হ্যাপিলি ম্যারিড মানে অদ্ভুত। আমার বিয়ের ঘটনাটা মানে মানুষ তো বিয়ের দিন কাঁদে, আমার কাছে মনে হয়েছিল যে আমি পুরো পৃথিবীটা হাতের মুঠে পেয়ে গেছি। মানে আমার অখুশি হওয়ার তো কোনো বিষয় না, আমি জোর করেও কাঁদতে পারি নাই। এবং এইটার জন্য আমার আব্বু প্রায় খোঁটা দিত, তোমার মেয়ে তো হাসতে হাসতে বিয়ে চলে গেছে, তার কোনো দুঃখ নাই, কান্না নাই, কোনো কষ্ট নাই। এত খুশি ছিলাম আমি, এত খুশি ছিলাম মানে বলার মতো না। আর ওরা হচ্ছে পুরো বাস দিয়ে আসছিল, লোকজন যেহেতু নারায়ণগঞ্জ থেকে এত দূর থেকে আসছিল, আর হচ্ছে আমাদের বিয়ের গাড়িটা। তো প্রথমে আমার ওর যে ফোর্থ যে ভাইটা, ও বলতেছিল যে গয়নাগাটি পরে এদিক দিয়ে গেলে, ওইখানে তো রাস্তা অনেক তখন একটু ছিল, রিস্কি ছিল। না বলছে না, বিয়ের কি আমি 100 সারা সবসময় বসবো নাকি, এইখানে এই গাড়ি দিয়ে যাবো। তো আমি প্রথমে গাড়িতে বসেছিলাম, ও ছিল, আর তারপর আমার ওই ফোর্থ দেবটা ছিল, সামনে অপরিচিত। সারাটা গাড়ি আমি এত কথা বলছি, আমার মনে হয় না পুরো পৃথিবীতে কোনো বউ এত কথা বলে। আর ইভেন কথা বলার ব্যাপারটা কি, আমি আসলে এত খুশি ছিলাম, ওই খুশিটাই রিফ্লেক্ট করতেছিল। এবং মানে আমি যে একটা নতুন পরিবেশে যাবো, এখানে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আমার জীবনে যে কি আসতেছে সামনে, কি পরীক্ষা, ওইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। মানে আমি আমার এইরকম একটা মানুষকে আমি পৃথিবী মানে জীবনে আমার জীবনে সত্যি পাইছি। এবং বিয়েটা হয়েছে যে আমি টেরই পাইনি। আমি এর আগে আমি খুব বেশি বিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি না, আমার বিয়েটাই মনে হয় আমার জীবনে আমি প্রথম খাইছি বলা যায়। কারণ এর আগে যত বিয়ে হয়েছে, বিয়ে পড়ানোটা দেখি না, আমার যে বিয়ে হয়ে গেছে আমি টেরই পাই না, আমি বিয়ের। আর সবচেয়ে বড় কথা, আমি ভাবতাম যে এটা ওর ফ্যামিলি, আমি যদি ওর ফ্যামিলিরে ভালোবাসি তাহলে ওর মনটা আমি খুব সহজে জয় করতে পারবো, কারণ ওর মনটা জয় করতে পারবো। আমার ওই আর আমিও মনে মনে ভাবতাম যে আমারও যদি একটা খুব সুন্দর একটা ভাই থাকতো, আর যদি ভাইয়ের বউটা আমার পছন্দ মতো না হয়তো, আমারও হয়তো কিছুটা থাকতো। তো জয় করার দায়িত্বটা আমার, মানে এরা আমাকে ভালোবাসবে, একদম ডালা নিয়ে বসে থাকবে আমার ভালোবাসার জন্য, এটা তো হবে না, আমার গিয়ে জয় করতে হবে, এরকম মানে মাইন্ডসেট নিয়েই আমি হচ্ছে গিয়েছি। আমি হচ্ছে বসে আছি, ওরা হচ্ছে বউ ভাতের আয়োজন করতেছে, আমার বোন পাশে বসা। বড় ননাস হচ্ছে ওই যে গাইলসিয়া বলে না, ওই যে গ্রামে গুড়ি কুটেছে, তো ওইটা দিয়ে গুড়ি কুটতেছে। ওর নাকি চিতই পিঠাটা অনেক প্রিয় ছিল, তো বলতেছে ওনার নাকি হাতে ব্যথা, তো বলতেছে যে তুমি কি গুড়ি কুটতে পারো?
তা বলছে না, আমি সারা জীবন ঢাকা থেকে বড় হয়েছি, আমার তো আসলে গার্লসে যে দেখছি এটাই আমার জন্য ভালো, কারণ আমি অনেক গ্রামে গিয়েছি মাঝখানে। তো মানে উনি খুব বিরক্ত হইতেছে, তাহলে তো আমার ভাইয়ের পিঠা খাওয়ার দিন শেষ। মানে এবং এইটা শুধু উনি শুধু যে পিঠার জন্য বলছে তা না, আমি বুঝতে পারছি। এবং আমি কিন্তু মানসিকভাবে খুব ম্যাচিউর ওই সময়, কারণ আমি জীবনে এত কিছু দেখছি যেটা আসলে অনেক মানুষই হয়তো বা দেখে নাই। ওই যে হাত ধোয়ানোর ব্যাপারটা, আমি তো আমার আম্মু হচ্ছে তখন আসলে খুব নার্ভাস ছিল, মানে আমার আব্বা বিয়েতে রাজি ছিল না, আমি 1 ঘন্টা পরে কবুল বলছি, মানে এবং 1 ঘন্টা যে চলে গেছে আমি নিজেও জানি। আমার খালি মনে হচ্ছিল আমার আব্বুর সিদ্ধান্তের বাইরে গিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছি, আল্লাহ জানে কেমন হয়, যদি খারাপ হয় তাহলে আমার আব্বুর জীবনে সারা জীবন একটা দুঃখ থাকবে। এর মধ্যে আমরা কয়েকটা জিনিস মানে দুজনের মধ্যে ডিসকাস করে ফেলছিলাম, যেন আমরা শুধু খালি দুজন মিলেই যেন হ্যাপি না থাকি। ও আমাকে বলছিল যে আমার চলার পথটা খুব পিচ্ছিল, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। ওরে আমার ভালো লাগার সবচেয়ে মেইন কারণ হচ্ছে রেসপন্সিবিলিটি। এটাই আমার ভালো লাগছে যে লোকটা ফ্যামিলির প্রতি এত বেশি রেসপন্সিবল, সে যদি একটু রেসপন্সিবিলিটি আমার জন্য করে, এটাই আমি ভেসে চলে যাবো এরকম। আমরা কক্সবাজারে গেলাম, তো ওইখানে গিয়ে আমাদের মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম ছিল যে আমরা দুইজনে মিলে আসলে ফ্যামিলিটাকে গুছাবো, যতটুকু দুর্বলতা আছে এই ফ্যামিলির এইটুকু গুছাবো। আমরা কক্সবাজার গিয়েছিলাম, ও এই শখটা পূরণ করেছে নিজে, এটা আমার কোনো ইন্টেনশন ছিল না। আমি তো ঘোরাঘুরি পছন্দ করি না, কিন্তু ও খুব ঘুরতে পছন্দ করে। কিন্তু আমি একটা সুতাও কিনিনি, আমরা এইটার জন্য কিনি নাই, কারণ ওই সময় বিয়ের পারপাসে অনেক খরচ হয়ে গেছে। আর হচ্ছে যদি আমরা একটা জিনিস কিনি, এটা যদি আমরা ঘরে সবাইকে সেম জিনিসটা না দিতে পারি, সবাই মন খারাপ করতে পারে। যেহেতু সবাইকে দিতে পারবো না, আমি একটা এমন কিছু দেখে যে স্মৃতি রোমন্থন করবো যে না এটা আমাদের কক্সবাজার থেকে কেনা বিয়ের প্রথম, ওই রকম কিছু আমরা কিনি নাই। এই রিলেশনগুলো আপনারই ছিল না, আমরা দুইজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে এই ফ্যামিলিটাকেই আসলে আমাদের মনে করবো, যে আর ওর রেসপন্সিবিলিটিটা ভাগ নিয়েছিলাম। দ্যাট ইজ দ্য আলটিমেট লেসন অফ দ্য স্টোরি। আজকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওনার গল্পের যে একটা শান্ত নদীর মতো বয়ে যাওয়া, দেয়ার ইজ নো আপস এন্ড ডাউন, বাট শুনতে ভালো লাগছে, কোথায় জানি কি আছে। সো মেসেজ অফ দ্য স্টোরি আসলে অ্যাকচুয়ালি এটাই, কিন্তু এন্ডিং এর জায়গাটা আরো বেশি সুন্দর। আপনারা একটু সামনের দিকে যান তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওর একটা কাজিনের সাথে ওর খুব ভালো সম্পর্ক, তো ও আবার বিয়ে নিয়ে একটু আতঙ্কগ্রস্ত ছিল যে বিয়ে করলে কেমন না কেমন হয়, সবারটা শুনে। তো ওর কাছে মানে জিজ্ঞেস করেছিল যে ফারুক ভাই বিয়ে করছেন, আপনার এক্সপিরিয়েন্স বলেন। তখন ও বলছে আলহামদুলিল্লাহ, আমি দুনিয়াতে জান্নাতে আছি এরকম। এবং আমাকেও যদি কেউ বলতো সত্যি, এবং এটা ওই যে এরকম না যে প্রথম বিয়ে করলাম 2-3 মাসে খুব মনে হইলো, তারপরে বেলুনের মতো চুপসে গেল, এরকম না। ইভেন জীবনে এখন পর্যন্ত বলা যায় যে আলহামদুলিল্লাহ। সো ফ্যাক্ট হচ্ছে যে ওমর ফারুক ভাই আপনাকে বিয়ে করেছে কত বছর? বিয়ে করেছে 14 বছর শেষ হয়ে 15 বছর। 14 বছর শেষ করে 15 বছর। 15 বছরে কতদিন বাংলাদেশে থেকেছে? 15 বছরে হচ্ছে যদি এভারেজে বলেন বছরে 2 মাস করে, তাহলে হিসেবে 14 দুগুণে 28 মাস। কিন্তু মানে একটু লাকি আমরা, আপনার আসলে সংসার হচ্ছে একসাথে থাকা 28 মাস 14 বছর। এখানে আবার একটা ওই যে সবার ওই যে বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশে, কোভিড এর সময় এসে আটকা পড়েছিল 1.5-2 বছরের মতো 2-3 ধাপে। সেটা আপনার পৌষ মাস টোটাল। হ্যাঁ, আমার জন্য ওইটুকু লাকি টাইম। এবং ওই সময়টুকুতে যদি সত্যি আমি না পেতাম কাছে, তাহলে আমি বুঝতামই না যে আসলে হাজব্যান্ড ওয়াইফের মানে কনজুগাল লাইফটা আসলে কি হয়। কারণ আমি দেখতাম যে ও বাংলাদেশে আসছে, যখনই আসতো আমার কাছে অচেনা লাগতো, কারণ আমার মানে ওর সাথে তো কথা বললেই আমার খুব চেনা লাগতো, দেখলেই অচেনা লাগতো, চিনতে 1 সপ্তাহ 15 দিন চলে যেত, এর মধ্যে ওর যাওয়ার সময় হয়ে যেত। মানে যতবারই আসতো আমার কাছে ততবারই নতুন মনে হতো। এই বিয়ের পরে ওই যে কোভিডের সময় এসে যে আটকা পড়ে গেল দেশে, তখনই আর কি বুঝলাম যে না আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমন হয়, মানে একটু গোছানো একটা পাখির বাসার মতো একটা কিছু হয়। তার আগ পর্যন্ত খালি আসবে মেহমানের মতো আর কি। তো সেই হিসেবে আমার জীবনে 10 বছর নাই, 14 বছর সংসারের মধ্যে থেকে 10 বছর নাই। আর এই 10 বছরটাও বেড়েছে হচ্ছে যে কোভিডের সময় 2 বছরের কারণে। তো যাই হোক, পরবর্তীতে অসাধারণ একটা সম্পর্ক, ওর সাথে আমার কোনো ক্লাশ হওয়ার কিছু নেই। কিন্তু 3 বছর 4 বছর হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা পৃথিবীতে এসে বললো, কিন্তু মানে সবাই খালি বলতো আল্লাহ এত দূরে হাজবেন্ড থাকে, কষ্ট হয় না। মানে এই কষ্ট হয় না মানেই তো হচ্ছে আর কি, মানে তা আমি বলতাম কি আমার বর হচ্ছে ঈদের মতো বছরে 2 বার আসে। তো এইটা সবাই খুব মজা পেত। তো যাই হোক, আমার ওই মানে দেরি করে আসবে তাড়াতাড়ি আসবে এইগুলো ব্যাপার ছিল না। কিন্তু আমার একটা কষ্টের জায়গা ছিল কি, ততদিনই কিন্তু আমার অনেক বেশি একটা স্ট্রাগলের জায়গা ছিল কি, আমার আব্বু ওই যে রাগ করেছিল না, রাগ করে থাকাতে আমাদের বাসায় কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট আমার আব্বু ওই সময় করছিল না, রাগ করেই করছিল না। যে আমার আব্বু চাচ্ছিল যে আমি টাকা পয়সা দিব না, তাহলে আর বিয়ে শাদী দিতেও পারবে না, হ্যাঁ এখানে বন্ধ হয়ে যাবে, আমার আব্বুর ইচ্ছাটা পূরণ হবে। কিন্তু ওই আমার আম্মু যেভাবে হোক বিয়েটা দিয়েছিল। কি আমার বাবার বাড়িতেও কিন্তু তখন আমার অত বেশি অঢেল টাকা পয়সা নাই। হ্যাঁ, আমি যেহেতু আমার হাজবেন্ডকে বলে দিছি যে আমি আপনাকে হচ্ছে কোনো প্রেশার দিব না, আমি কিন্তু প্রচুর পরিমাণ অর্থ কষ্ট করতেছি তখন। ঠিক আছে, আমি এসে দেখতাম আমার শ্বশুর বাড়িতে বাজার মানে হচ্ছে উপচে পড়তেছে,
এবং তাদের হচ্ছে মানে এমন না যে 4টা ভাই বেকার ছিল দেখো ওরা কোনো অর্থ কষ্ট করছে, খাবারের কষ্ট করছে, কোনো কিছু না, অঢেল। কিন্তু আমি কিন্তু প্রচন্ড কষ্ট করতেছিলাম। 12 টাকা রিক্সা ভাড়া, 15 টাকা, মানে 15 টাকা চাইলে আমি এরপর থেকে আমি জীবনে স্কুলে কলেজে থাকতে বাসে চড়ি নাই, আমি লেগুনাতে চড়া শুরু করেছি। তো এই কথাগুলো আমার হাজবেন্ডকে আমি ওই সময়টায় বলি নাই, পরবর্তীতে বলেছি। তো আমার এই দিকের কষ্টটা আমি হাজবেন্ডকে বলতে পারতাম না, কারণ ভাববে যে বাবার বাড়িতে আছে, আবার তাহলে আমার বাবা মা ছোট হবে। আবার বাবা মার কষ্টটা হাজবেন্ডকে বলতে পারতাম না, কারণ বাবা মার কষ্টটা হাজবেন্ডকে বলতে পারতাম না, ভাববে যে বাবার বাড়িতে আছে আবার কিসের কষ্ট। ও তো ভাবতেই পারতো না যে আমি কি পেইনটাতে আছি। আবার আমার হাজবেন্ডের এই যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটাতে আমাকে যে সাপোর্ট ওইভাবে দিচ্ছে না, এইটা মাকেও বলতে পারতাম না, কারণ আমি তো নিজে পছন্দ করে বিয়ে করছি। এখন এই যে দ্বিধাদ্বন্দ্বে এমন হয়েছে যে আমি আলাদা করে সবার জন্য ঈদের কাপড় চোপড় কিনতাম, আমার নিজের টাকা দিয়ে আমি সবার জন্য কাপড় কিনতাম, আমি নিজের জামা নিজে কিনতে পারতাম না। কারণ দেখা যেত মাকে কিভাবে বলবো যে আমারও একটা চাই। তো ওর সবাইকে খুব প্রাউড ফিল করে বলতো যে আমার বিয়ে হয়েছে, আমার বউ কোনোদিন আমার মানি ব্যাগটা ধরে দেখেনি। আমি আসলে আরেকটা জিনিস কি, আমার মানে হাজবেন্ডের জিনিস যে আসলে খুব বেশি অধিকারে পাইতে হয়, চাইতে হয়, এই জিনিসটা আমি আসলে হয়তো বা শিখি নাই, আর ওই জায়গাটাতে আমি যাইই নাই কখনো। কিন্তু আমি তখন প্রচন্ড পরিমাণ কষ্টও করছি ফাইন্যান্সিয়ালি, হাজবেন্ডকে বুঝাইতে পারতেছি না যে একটু তাড়াতাড়ি গুছান, আর তো সম্ভব না। কারণ আমি হচ্ছে পুরো 12 বছর আমার মায়ের সাথে ছিলাম, 2টা বাচ্চা নিয়ে, এবং লাস্টের 3rd বেবিটাও আমার মায়ের সাথে একই ঘরে। মানে আমার মা, আমরা 3 বোন, আমার মা, আমার আব্বু যেহেতু দেশের বাইরে থাকতো, আমার মা, আমার 2 বোন, ওদের জন্য এই ফ্ল্যাটটা সাফিসিয়েন্ট। নিজেদের সম্পর্কের বাইরে আপনি প্রায়োরিটি যদি গোল যদি ঠিক করতে না পারেন, সব এলোমেলো হয়ে যাবে, আপনার এত ভালোবাসাও থাকবে না। আমরা শেষকালে আসলে ওই যে মাঝখানে যে লাস্টের অসুস্থতাটা, পুরো পৃথিবী মনে হচ্ছিল যে হাসছিল, আর আমি আর আমার হাজবেন্ড মনে হচ্ছিল যে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এবং এত ইভেন আমরা জানেন লাস্ট মুহূর্তে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ও যদি জীবনে সুস্থ না হয়, আমরা সবাই মিলে একসাথে ওষুধকে মানে কোনো একটা কিছু খেয়ে সুইসাইড করবো। আপনার হাজবেন্ডের কি হয়েছিল? ওর সায়াটিকার প্রবলেম মনে হয়েছিল, এবং ওটা খুব মারাত্মক ছিল। ও ডান পাশ থেকে বাম পাশে মুভ করতে পারতো না। ওর বাথরুমে হচ্ছে বিছানা থেকে চেয়ারে উঠলে বাথরুমে ঠেলে নিয়ে বসাই দিয়ে আসতে হইতো, উঠে নিয়ে আসতে হইতো। ওই সময় আমার বাচ্চার বয়স 6 মাস, এবং ওই সময় আমি জীবনের রূঢ়তাকারে বলে দেখছি, আপনি জীবনে যার জন্য পৃথিবীর সবকিছু স্যাক্রিফাইস করবেন, এরা আপনার সামনে কিভাবে পল্টি নিয়ে ফেলবে, এরা এদের জীবন নিয়ে এত বিজি হয়ে যাবে, আপনার এরা মানুষ মনে করবে না। আমি আমার জীবনের সবচাইতে বাজে লার্নিংটা এই আমার হাজবেন্ডের অসুস্থতার সময়। সো এখানে দেখেন, এখানে একটা বিশাল ব্যাপার আছে। একটা হচ্ছে যে গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত, কিন্তু গুরুত্বের জায়গাটা আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি গুরুত্ব কাকে দিচ্ছি, কতটুকু দিচ্ছি, সেটা যেন নিজের প্রতি ইনজাস্টিস না করা হয়। সেটাও একটা ফ্যাক্ট, অফকোর্স ফ্যাক্ট। আমি কয়েকটা শর্টকাট প্রশ্ন করি আপনাকে, এবং ছোট ছোট করে উত্তর দিলে আমার মনে হয় গল্পের একটা মেসেজ আমরা ক্লিয়ারলি বলতে পারবো দর্শকদেরকে। আপনি যে বিয়ে করার আগে তাকে জানতেন যে সে বাংলাদেশে ভাবেই আপনাকে সময় দিবে, এবং সময় দিয়ে নিয়ে ওর সাথে আমার কখনো কোনো না, কিন্তু একজন বিদেশিকে বিয়ে করার, বিদেশি প্রবাসীকে বিয়ে করার পরে তো আলটিমেটলি আমরা জানি বিভিন্ন রকমের নিউজ পাই চতুর্দিকে আমরা। ওইরকম আমার ইন্টেনশন। আমি প্রশ্নটা কমপ্লিট করি, সেটা আমার দর্শকদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা দেখি যে প্রবাসীর বউ ভেগে গেছে, প্রবাসী বউ অন্য কোথাও চলে গেছে, করে আমাকে বিয়ে করছে যেন ভেগে যেতে না পারে। না সেটা না, আপনি ভালো মানে এই ডিসিশনটা ঠিক নিয়েছেন যে আপনি জানেন আমার ফেলে রাখলেও যাওয়ার জায়গা নেই, এইটা মানে মজা করে বলি, কিন্তু আসলে হয়তো বা বাট আপনি হ্যাপিলি তো থাকছেন, অপশন তো আপনি পেলে চলে যেতেন, ব্যাপারটা কিরকম না? আমার যদি আমার মনে হয় যে আল্লাহ না করুন, মানে আমি এই চ্যালেঞ্জটা আল্লাহকে একসেপ্ট মানে আল্লাহকে দিচ্ছি না, কিন্তু ওর জীবনে যা কিছুই হোক আমি শেষ জীবন পর্যন্ত ওর সাথেই থাকার মতো মন মানসিকতা এখনো রাখি। আমার অনেক কষ্ট হয়েছে ওর প্রতি, আমার অনেক অভিযোগ। আমি সেটাই বলছিলাম যে আমরা একটা ফুল একটা অপোজিট একটা গল্প আজকে এখানে উপস্থাপন করেছি, যে ভদ্রলোক আজকে এখানে যার গল্প আসার কথা ছিল তার ওয়াইফের গল্প এসছে, এবং এই যে দেখুন ধরেন আপনার ওনার 14 বছরের সংসারের জীবনে উনি মাত্র 2 বছর ওনাকে ঠিকমতো কাছে পেয়েছে, এবং সেটা জেনে শুনেই ওনাকে আপনি বিয়ে করেছেন। হয়তো ইতালিতে চলে যাবেন একসময়, এরকম চিন্তা ভাবনা ছিল আপনার মধ্যে? না, ইতালিতে যাওয়ার মতো হলে তো আর আগে যাওয়া যেত। এবং উনি গিয়ে প্রথম দিন থেকে ওনার টার্গেট ছিল যে ওনার পরিবারটাকে কিভাবে হ্যাপি করা যায়, কারণ পরিবারকে হ্যাপি করলে ওনাকে হ্যাপি করা যাবে। কতটুকু পেরেছে, কতটুকু পারেনি, এই যে চেষ্টাটুকুই তো অসাধারণ। আর
জীবন গল্পের আসলে আপনি পুরোটুকু কোনোভাবেই এখানে উপস্থাপন করতে পারবেন না। আমি বরং এই জায়গাটাই ফোকাস করতে চাই আজকের এই গল্পে, সেটা হলো যে হ্যাঁ, পাওয়া আছে, না পাওয়া আছে, সংসার জীবনে ত্যাগ আছে, তিতিক্ষা আছে, কিন্তু এই যে মিউচুয়াল রেসপেক্টটুকু, মানে উনি ওয়াইফ হিসেবে ওনার হাজব্যান্ডের প্রতি এবং পারিবারিক দায়িত্ববোধের জায়গাটা থেকে যে চিন্তাটা করা যে ওনার সাথেই আমার পুরো জীবনটা কাটবে, এবং বছরের পর অপেক্ষা করে একজন প্রবাসীর বউয়ের কি থট হয় প্রবাসীর হাজব্যান্ডের প্রতি, কিভাবে সম্পর্ক হয়, সেটার কিছুটা হলেও আমরা আজকের গল্পে ধারণা পেয়েছি। আপনি গল্পটা কেন বললেন আমাদের এই সোশ্যাল মিডিয়াতে? আসলে আমার চাইতে ভালো আর অনেক মানুষ থাকে, ওইটা বিষয় না। আমি আমার ফ্রেন্ডদের সাথে যারা খুব ক্লোজ তাদের বলি যে আল্লাহ আমাকে একটা জান্নাত দিছে, কিন্তু চাবিটা আমার কাছে নাই। আমি এত সুখ শুধু অতিরিক্ত স্যাক্রিফাইস করতে গিয়ে নষ্ট করে ফেলছি। আমি কতটা ভালো থাকতে পারতাম যদি আমি এতটা স্যাক্রিফাইস না করে আরেকটু স্যাক্রিফাইস জায়গাগুলো কমায় রাখতে পারতাম। স্যাক্রিফাইস করার নেশা আমার হাজব্যান্ড আর আমার এমনভাবে পেয়ে বসছিল। এখন আমার অর্থের জন্য কোনো কষ্ট নাই, আমার হাজব্যান্ডের টাকা নাই, 26 বছর রোজগার করার পর আমার বাচ্চারা স্কুলে কষ্ট করে একসাথে 3 জন বসে যায়। আমার বাচ্চাদের আমি আমার পছন্দ মতো কিছু দিতে পারি না। স্কুলে আমার হচ্ছে 100 প্রতি বছর স্যারদের কাছে রিকোয়েস্ট করতে হয়, স্যার প্লিজ বেতন একটু স্যাক্রিফাইস করেন। সবাই ভালো রাখতে গিয়ে আমি আর আমার বাচ্চারা ভেসে গেছে। নিজেদের জীবনে আসলে এত ঝড় আসতে দেওয়া উচিত না। নিজেদের জীবনে অন্তত এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে একটু পাশে রেখে অন্য জায়গাগুলোকে একটু সেকেন্ড প্রায়োরিটিতে রাখা উচিত। আমি বলছি না যে দায়িত্ব পালনের জায়গা না, কিন্তু আপনি জীবনে কাকে প্রায়োরিটি দিবেন এটা অনেক ইম্পর্টেন্ট। একটা সময় গিয়ে দেখবেন আপনি যাদের জন্য স্যাক্রিফাইস করতেছেন তারা নাকের ডগায় ভালো তো থাকবেই, আপনাকে তারা মানুষের মূল্যায়ন করবে না, কিন্তু আপনি কিন্তু ভেসে যাবেন। জীবনের জায়গাটা ঠিক করতে হয়। এত ভালোবাসার পরেও ভালো থাকা যায় না কখন, যদি আপনি আপনার গোলটা ঠিক করতে না পারেন। আমরা খুব প্রেসাইজলি বললাম, শেষের 1 ঘন্টার জায়গাটা আমি খুব ছোট্ট করে এনেছি, এবং সেটা আসলে অফ এর টক অনেক বেশি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ওই জায়গাটা বড় করি তাহলে স্টোরিটা আসলে যে মেসেজটা ক্যারি করতে চাই সেটা হবে না। উনি লাস্টের দিকে সে একটা কথা বলতে চেয়েছিলেন, সেটা হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারবেন, যে ওনাদের দুজনের সংসারের শুরুটাই ছিল রেসপন্সিবিলিটি দিয়ে। সেখানে ভালোবাসাটাকে ওনারা টার্ন করেছেন রেসপন্সিবিলিটির দিকে, এবং সেই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে ওনারা নিজেদের দিকে অতটা ফোকাস করতে পারেননি, এবং যেটা রিটার্ন ওনারা ব্যক্তিগত জায়গা থেকে একেবারেই অপ্রত্যাশিত কিছু পেয়েছেন, যেটা ওনারা জীবনেও এক্সপেক্ট করেননি। তো ফ্যাক্ট হচ্ছে যে উনি বলতে চান যে ঠিক আছে, রেসপন্সিবিলিটি আমরা ক্যারি করব, তারপরেও আমাদের যেন একটা জায়গা থাকে যে জায়গাটা শুধুই আমরা, এবং সেটা যেন আমাদের ফিউচারকে ফোকাস করে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। আর এত ঝড় ঝাপটার পরেও, এত কিছুর পরেও ওনাদের প্রেমের জায়গাটা, ভালোবাসার জায়গাটার যে চমৎকার একটা অ্যান্সার উনি দিয়েছেন, যে ভালোবাসাটাকে সাইড করে রাখা যায় কিন্তু ব্রেথকে তো সাইড করে রাখা যায় না। দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। নইলে আসলে এই লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক পাওয়া না পাওয়া অভিযোগ নিয়েও বছরের পর বছর একটা মানুষের জন্য অপেক্ষা করা, সংসার করে যাওয়া, এটাই হয়তো বাঙালি নারীদের অন্যতম বৈশিষ্ট্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই গল্প থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে। সামনের দিনগুলো আরো সুন্দর হবে এই প্রত্যাশা আমরা শেষ করছি। অনেক ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।